হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম ফিজিক্স ক্লাসেস। তো আজকে আমি মাধ্যমিকের আমি বলেছিলাম যে মাধ্যমিকের কিছু সাজেস্টিভ ভিডিও বানাবো। সেই সাজেস্টিভ ভিডিওর প্রথম যে চ্যাপ্টারটা বানাবো সেই চ্যাপ্টারটা হচ্ছে চলতড়িৎ। ওকে, এই চ্যাপ্টারে কত মার্কস থাকবে তোমরা জানো। আগের ভিডিওটায় আমি তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন বলেছিলাম, সেখানে বলেছিলাম যে এই চলতড়িৎ চ্যাপ্টারটায় 17 মার্কস থাকবে, যেখানে 2 নম্বরের একটা কোশ্চেন থাকবে আর 3 নম্বরের 3টে কোশ্চেন থাকবে। এছাড়া এমসিকিউ থাকবে আর শর্ট কোশ্চেন 1 নম্বরেরও থাকবে। ওকে, তো আমি প্রথম যে সাজেস্টিভ এই যে চ্যাপ্টারে যে সাজেস্টিভ ভিডিওটা দেব, সেই সাজেস্টিভ ভিডিওতে আমি 2 নম্বর আর 3 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এর ফলে কী হবে, এই 2 নম্বর বা 3 নম্বরের যে কোশ্চেনগুলো আলোচনা করব সেখান থেকেও তোমরা কিন্তু 1 নম্বরের কোশ্চেন পেয়ে যাবে। ওকে, তো দেখো ফার্স্ট আমি যে কোশ্চেনটা আলোচনা করব সেই কোশ্চেনটা তোমরা অবশ্যই যে কোশ্চেনগুলো আলোচনা করবে সেগুলো তোমরা খাতায় লিখবে, খাতায় লিখে তারপর না দেখে তোমরা প্র্যাকটিস করবে। যারা একদম কিছু এখনও পর্যন্ত পড়োনি তারা অবশ্যই এই কোশ্চেনগুলো করবে, তাহলে তোমাদের মাধ্যমিকে খুব ভালো ফল হবে। ওকে, তো দেখো প্রথম কোশ্চেনটা। তো দেখো তোমাদের 2 নম্বর বা 3 নম্বরে যে কোশ্চেনটা প্রথম আসতে পারে সেই কোশ্চেনটা হচ্ছে কি না, কুলম্বের সূত্র। ওকে, তো এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, বলে দিতে পারে কুলম্বের সূত্রটি লেখো, বা বলে দিতে পারে কুলম্বের সূত্রটি একটু বিস্তারিতভাবে লেখো, সেইভাবেও আসতে পারে। তো দেখো কুলম্বের সূত্রটা কি, আচ্ছা লেখার আগে জিনিসটা জাস্ট একটু তোমরা বুঝে নাও। দেখো এখানে দুটি বিন্দু আধান আছে। বিন্দু আধান বলতে কি বোঝায়, বিন্দু আধান বলতে যদি বিন্দুতে আধান আছে, মানে ছোট্ট খুব ছোট আধানের পরিমাণ, সেটাকে বলছে বিন্দু আধান। তো এখানে একটা বিন্দু আধান আছে Q2 আর এখানে একটা বিন্দু আধান আছে Q2। ওকে, তো এরা কি হচ্ছে, এদের মধ্যে যে সরলরৈখিক দূরত্বটা আছে সেটা হচ্ছে r। এবার তোমরা জানো যে একটা পজিটিভ আধান মানে ধনাত্মক আধান একটা ধনাত্মক আধানকে কি করে, বিকর্ষণ করে, মানে একটা বিকর্ষণ বল দিয়ে দূরে ঠেলে দেয়। ওকে, আর একটা ধনাত্মক আধান একটা ঋণাত্মক আধানকে কি করে, আকর্ষণ করে। ওকে, আকর্ষণ করে মানে আকর্ষণ দিয়ে নিজের দিকে টানে, মানে নিজের দিকে একটা আকর্ষণ বল দিয়ে টানে। তো এখানে ধরো এই Q1 বা Q2 যে বিন্দু আধানগুলো আমি নিয়েছি, এই বিন্দু আধানগুলো যদি একটা আর সরলরৈখিক দূরত্বে থাকে তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে যদি এরা অপোজিট মানে বিপরীত আধান হয়, আর এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে যদি এরা কি হচ্ছে, সম আধান হয়, মানে যদি এরা প্লাস হয় তাহলে বিকর্ষণ করবে। আবার এই Q1 Q2 দুটোই যদি মাইনাস আধান হয়, মানে দুটোই যদি নেগেটিভ হয় তাহলেও কিন্তু বিকর্ষণ করবে। ওকে, তো Q1 Q2 যদি সম আধান হয় তাহলে কি করবে, বিকর্ষণ করবে, মানে দুটোই যদি প্লাস হয় বা দুটোই যদি মাইনাস হয় বিকর্ষণ করবে, আর একটা প্লাস একটা মাইনাস হলে এরা আকর্ষণ করবে। সেই বিকর্ষণ এদের মধ্যে যদি সম আধান হয় তাহলে একটা বিকর্ষণ বল কাজ করে। ওকে, তাদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে। সেই বিকর্ষণ বল বা এরা যদি অপোজিট আধান হয় মানে বিপরীত আধান হয় তাহলে এদের মধ্যে কি কাজ করবে, একটা আকর্ষণ বল কাজ করবে। ওকে, সেই বিকর্ষণ বা আকর্ষণ বলের মান কত হবে, মানে এদের মধ্যে যদি মানে ওদের দুটোর মধ্যে যে ফোর্সটা মানে এদের দুটোর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটা কত হবে, সেটা কিন্তু বলেছিলেন বিজ্ঞানী কুলম্ব, অ্যান্ড সেই জন্যই এটাকে বলা হচ্ছে কুলম্বের সূত্র। তো এখান দিয়ে একটা কোশ্চেন আসতে পারে যে আধানের একক কি। দেখো এই কোশ্চেনটা কিন্তু খুব আসতেও পারে 1 নম্বরের, আধানের একক। দেখো আধানের 2 রকমের একক হয়, একটা হচ্ছে কি, একটা হচ্ছে SI আর একটা হচ্ছে কি CGS। মানে যে কোনো আমরা ভৌত রাশির আমরা একক জানি, তো একক মেনলি একটা হচ্ছে SI একক আর একটা হচ্ছে CGS একক। তো SI এককটা কি হয়, আধানের SI একক হচ্ছে কুলম্ব। ওকে, কুলম্ব। আর CGS একক হচ্ছে স্ট্যাট কুলম্ব। স্ট্যাট কুলম্ব। তোমরা এটা মনে রাখবে যে আধানের কিন্তু 2 রকমের একক হয়, একটা হচ্ছে SI একক যেটা হচ্ছে কুলম্ব, আর CGS একক হচ্ছে স্ট্যাট কুলম্ব। এবার তোমরা এই কুলম্বের সূত্রটি কেমনভাবে লিখবে দেখো আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, তারপর তো আমি লিখে দেবো, সেটা তোমরা খাতায় নোট করবে। সেটা হচ্ছে দুটি বিন্দু আধান যদি একটু দূরত্বে থাকে তাহলে উহাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হয়, এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা হচ্ছে সেই বলটার যে মান, সেই মান মানে কি, মান মানে হচ্ছে তার ম্যাগনিটিউড। এই যে এইটাকে বলছি আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হয় না, এই যে দুটো আধান আছে সেই আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক। দেখো Q1 গণিত Q2 এই আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক, এইটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। ওকে, আর এই Q1 Q2 যদি আধান দুটো যদি আর সরলরৈখিক দূরত্বে থাকে তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান
এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এই যে দূরত্বটা আছে তার বর্গের ব্যস্তানুপাতিক হয়, তার বর্গের ব্যস্তানুপাতিক, মানে ম্যাগনিটিউড অফ এ প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r²। ওকে, এইটা হচ্ছে কুলম্ব বলেছিলেন যে দুটি বিন্দু আধান Q1 Q2 তারা যদি পজিটিভলি চার্জ হয়, মানে দুটোই যদি সম আধান হয়, মানে দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ হয়, তখন বিকর্ষণ বল হবে। আর একটা যদি পজিটিভ হয় একটা নেগেটিভ হয় তাহলে আকর্ষণ বল হবে। সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা দেখো আধান দুটির গুণফলের সাথে সমানুপাতিক হচ্ছে, আর কি হচ্ছে এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। ওকে, তো দেখো এইটা একটা সরল ভেদ, এইটা একটা ব্যস্তানুপাতিক ভেদ। তো এই দুটোকে যদি আমি একসাথে লিখি তাহলে আমরা যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা পাবো সেই মানটা কত পাবো? সেই মানটা হয় কত না, ম্যাগনিটিউড অফ এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r²। এই যে দুটো সমানুপাতকে যদি একসাথে লিখি তাহলে কি হবে না, ম্যাগনিটিউড অফ এফ ইজ Q1 Q2 বাই r²। ওকে, তাহলে আমরা এখানে একটা জিনিস করতে পারি, এই প্রপোর্শনাল টু যে আছে, প্রপোর্শনালিটি যে কনস্ট্যান্ট আছে মানে সমানুপাত, সেটাকে আমি ইকুয়াল সাইনে লিখতে পারি। মানে এইটাকে আমি ইকুয়াল সাইনে যদি লিখতে হয় তাহলে কি হবে, আমাদের একটা কনস্ট্যান্ট দিতে হয় এখানে। সেই কনস্ট্যান্টটা হচ্ছে কে ড্যাশ Q1 Q2 বাই r²। ওকে, এইটা হচ্ছে আমাদের কুলম্বসের ম্যাথমেটিক্যাল ফর্মুলা। এবার দেখো তোমরা লিখবে কেমন করে সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট করবে কুলম্বের সূত্রটা কিভাবে লিখতে হয়। দেখো দুটি লিখবে আমার সাথে সাথে, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সাথে সমানুপাতিক হয় এবং উহাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। এই যে এইটা হলো আমাদের কুলম্বের সূত্র। দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সাথে সমানুপাতিক হয় এবং ইহাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। ওকে, তো এইটা তোমরা একটু লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, যা করবে, কিন্তু এটা তোমাদের মনে রাখতেই হবে। ওকে, এবার দেখো কুলম্বের সূত্রের, এটা হলো কুলম্বের সূত্রটা। যদি 2 নম্বর পড়ে তাহলে তোমরা এটা লিখবে, সাথে কিভাবে লিখবে, এই যে দুটো বিন্দু আধান এখানে Q1 Q2, ঠিক আছে, এই দুটো বিন্দু আধান r ডিস্টেন্সে আছে, তাহলে ওই যে আমি আগেবার বললাম যেটা কিভাবে লিখবে, যে এফ প্রপোর্শনাল টু হচ্ছে Q1 Q2। ওকে, ম্যাগনিটিউড অফ এফ প্রপোর্শনাল টু 1/r²। এখান থেকে লিখবে ম্যাগনিটিউড অফ এফ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r²। ওকে, এখান থেকে ম্যাগনিটিউড অফ এফ ইজ ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2 বাই r²। এই যে এই কে ড্যাশটা হলো কি এখানে সমানুপাতিক ধ্রুবক, কে ড্যাশটা কি সমানুপাতিক ধ্রুবক। এবার এই কে ড্যাশের ভ্যালুটা কিভাবে বের করা হয়, দেখো যদি এই বিন্দু আধান দুটি, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে, যদি ধরো এখানে এই বিন্দু আধান Q1 আর Q2 আর এদের মধ্যে সেপারেশন r, এই কে ড্যাশের ভ্যালুটা কিভাবে বের করা হয়, দেখো কে ড্যাশের ভ্যালুটা সেটা হচ্ছে একটা হচ্ছে মাধ্যম মানে এই যে চার্জ দুটো আছে Q1 Q2 এরা কোন মাধ্যমে রাখা আছে, আর একটা হচ্ছে এই Q1 Q2 আর r এটা কোন এককে আমাদের নেওয়া হচ্ছে, যে Q1 Q2 আর r কোন এককে নেওয়া হচ্ছে। দেখো একক দু রকমের হয়, একটা হচ্ছে SI আর একটা হচ্ছে CGS, এরা কোন এককে নেওয়া হচ্ছে তার উপরে এই কেডেসের ভ্যালুটা নির্ভর করে। তো এই দুটো যদি আমাদের এয়ারে নেওয়া হয় মানে বাতাস মানে বায়ু মাধ্যম যেটাকে বলে, যদি বায়ু মাধ্যমে নেওয়া হয় তাহলে আর
যদি Q1 Q2 আর এগুলোকে যদি সিজিএস সিস্টেমে নেওয়া হয়, মানে আমি এটাকে তোমাদেরকে একটা বক্সের মতো করে দিচ্ছি যে এখানে মাধ্যমটা কি আর এখানে কে ড্যাশের ভ্যালুটা কি হবে, ওকে, আর কে ড্যাশের অনুযায়ী এখানে সূত্রটা কি হবে। দেখো যদি আমাদের এই Q1 Q2 আরকে সিজিএস এককে নেওয়া হয় আর মাধ্যমটা যদি বায়ু মাধ্যম হয়, তাহলে এই কে ড্যাশের ভ্যালুটা হয়ে যায় কত, কে ড্যাশের ভ্যালুটা হয়ে যায় 1, ঠিক আছে। তাহলে তার রেসপেক্টিভে এই কুলম্বের সূত্রটা কেমন হবে, দেখো এটা কিন্তু পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন আসতে পারে, তোমরা এটা কিন্তু মনে রাখবে। তাহলে এখানে এফটা কত হয়ে যাবে, এফটা হয়ে যাবে 1, কে ড্যাশের জায়গায় 1, Q1 Q2 বাই আর স্কোয়ার, সিম্পল, সো সিম্পল। আচ্ছা এবার দেখো যদি এটাকে এই Q1 Q2 আর Q1 এর এসআই একক হচ্ছে কুলম, Q2 এর এসআই একক কুলম, আর দূরত্বের এসআই একক হচ্ছে কি মিটার। তো দেখো যদি এদেরকে এসআই এককে নেওয়া হয় এদেরকে, আর যদি বায়ু মাধ্যমে রাখা হয়, মানে এই দুটো চার্জকে বায়ু মাধ্যমে রাখা হয়েছে, তখন কে ড্যাশের ভ্যালু কত হয়, তখন কে ড্যাশের ভ্যালু হয় 1/4 পাই এপসাইলন নট, দ্যাট ইজ তখন এই ফোর্সের ভ্যালুটা কত হয়ে যায় 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এই এপসাইলন নটটা কি, এপসাইলন নটটাকে বলা হয় শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। কি বলা হয়, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ওকে। পারমিটিভিটি ইন দ্য ফ্রি স্পেস, ইংলিশে বলে পারমিটিভিটি ইন দ্য ফ্রি স্পেস, ওকে। এবার দেখো এবার আমি কি করছি না সিজিএস সিস্টেমে নিচ্ছি, আর এই দুটোকে কোনো একটা মাধ্যমে নেওয়া হচ্ছে, মানে বায়ু ছাড়া যে কোনো মাধ্যমকেই মাধ্যম হিসেবে ধরা হয়, বায়ুটাকে ধরা হয় না, বায়ুটাকে এয়ার ধরা হয়, ভ্যাকুয়াম ধরা হয়, তো অন্য যে কোনো একটা মাধ্যমে নিচ্ছি। মাধ্যম বলতে কি, ধরে নাও যে এই দুটো চার্জ আমাদের জলে আছে, তো জল এখানে একটা মাধ্যম, ওকে। তো জলে যদি থাকে আর এই দুটো যদি তোমার সিজিএসে থাকে, তখন এই ফর্মুলাটা, এই যে কে ড্যাশের ভ্যালুটা, কে ড্যাশের ভ্যালুটা কত হয়ে যায় 1/k। কেটা কি, কেটা হচ্ছে যে মাধ্যমে আমাদের চার্জ দুটোকে নিতে হবে সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটাকে বলা হয় ইংলিশে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, ওকে। তো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের জন্য এবার দেখো তোমাদের তাহলে ফর্মুলাটা কি হবে, তাহলে ফর্মুলাটা এফ ইকুয়াল টু কত হবে 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা যখন কি হচ্ছে, যখন সিজিএস এককে নেওয়া হচ্ছে আমাদের Q1 Q2 আরটাকে, আর হচ্ছে কোনো একটা মাধ্যম, যে কোনো একটা মাধ্যমে নেওয়া হচ্ছে, যে কোনো একটা মাধ্যম সেটা। এবার দেখো যদি এখানে আমাদের ওয়াটার নেওয়া হয়, তার জন্য তার ওয়াটারের পরাবৈদ্যুতিক এই কেটাকে কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে, তখন এই পরাবৈদ্যুতিক ধ্রুবকটা একরকম হবে, ওকে। আর যদি গ্লাস নেওয়া হয়, গ্লাসের ক্ষেত্রে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক আলাদা হবে, কে এর ভ্যালু আলাদা হবে, কিন্তু এখানে ফর্মুলাটা ফোর্সের ক্ষেত্রে 1/k হবে। আর লাস্ট অফ অল যদি আমাদের এসআই একক আর অন্য যে কোনো মাধ্যমে নেওয়া হয়, এবার কি হচ্ছে, এবার আমার কি হচ্ছে দেখো এই আধান দুটো কিন্তু এসআই এককে নেওয়া হচ্ছে, এসআই এককে, কিন্তু যে কোনো একটা মাধ্যম নেওয়া হচ্ছে, তখন এই কে ড্যাশের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। কে ড্যাশের ভ্যালুটা চেঞ্জ হয়ে কি হয়, কে ড্যাশের ভ্যালুটা হয়ে যায় 1/4 পাই এপসাইলন, ওকে। এই এপসাইলনটাকে বলা হয় কি না, এই এপসাইলনটা হচ্ছে এই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এই মাধ্যম যে মাধ্যম নেওয়া যায় সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তো তাহলে এখানে একটা ফোর্সের ইকুয়েশন পাওয়া যায়, কি হবে তাহলে কে ড্যাশের জায়গায় 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই কত হচ্ছে আর স্কোয়ার, এই যে এইটা পাওয়া যায় মাধ্যমের ওপর চেঞ্জ করলে। তো এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, ধরো একটু আগে আমি বললাম যে একটা মাধ্যমের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, যেটাকে বললাম পরাবৈদ্যুতিক ধ্রুবক, ধরে নাও এখানে একটা আমি মাধ্যম নিয়েছি, এই মাধ্যমটার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে, পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর এই মাধ্যমটার হচ্ছে তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসাইলন, তো এটাকে বলছি তড়িৎ ভেদ্যতা। তো এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, এটা তোমরা এটাও কিন্তু 1 নম্বরের কোশ্চেন আসতে পারে, যে একটা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক আর হচ্ছে তড়িৎ ভেদ্যতার মধ্যে কি সম্পর্ক। এটা তোমরা মনে রাখবে যে এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন নট, মানে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইকুয়াল টু মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক ইনটু হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটা মনে রাখবে, ঠিক আছে। মানে এই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইকুয়াল টু হচ্ছে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক ইনটু হচ্ছে কি শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ওকে। তো এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু কুলম্বের সূত্র থেকে এই কতগুলো কোশ্চেন তোমাদের আসতে পারে, যে হয়তো বলে দিল যে এই দুটো চার্জ আর ডিস্টেন্স আমাদের এসআই এককে আছে আর এসআই এককে আর বায়ু মাধ্যমে আছে, তখন তার ক্ষেত্রে কি হবে, ওকে। সিজিএস এককে আছে, তখন তার ক্ষেত্রে কি হবে, এগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে, ওকে। তো এইটি হলো আমাদের ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখো,
তো দেখো নেক্সট যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে ওহমের সূত্রটি লেখো বা ওহমের সূত্রটি বলো। তো দেখো এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেটাও আমি তোমাদেরকে বলছি। দেখো ওহমের সূত্রটি লেখো। ফার্স্ট অফ অল তোমাদের একটা জিনিস জানতে হবে যে তড়িৎ বিভব কি। তড়িৎ বিভব এটা 1 নম্বরের একটা কোশ্চেন আসতে পারে, তড়িৎ বিভব কি, ঠিক আছে। তো ধরো এখানে আমার একটা তড়িৎ ক্ষেত্র আছে, একটা মানে +1 চার্জ আছে ধরে নাও, এটা এই +1 চার্জের জন্য এখানে একটা ক্ষেত্র তৈরি করেছে। তো ইনফাইনাইট থেকে আমি একটা চার্জ নিয়ে আসবো। তো ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা চার্জ নিয়ে আসতে গেলে এইখানে এই তড়িৎ ক্ষেত্রে চার্জটা নিয়ে আসতে গেলে আমাদের একটা কার্য করতে হয়। ওকে, কার্য করতে হয়। সেই যে কার্যটা যদি কিউ চার্জ না এনে আমি যদি পজিটিভ ইউনিট চার্জ আনি, মানে একক ধনাত্মক আধান যদি আমি ইনফিনিটি থেকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনি, তাহলে যে কার্যটা করতে হয় সেটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভব। ওকে, তাহলে তড়িৎ বিভবের তোমরা দেখো সংজ্ঞাটা লিখে নাও। তোমরা এটা লিখে সবসময় প্র্যাকটিস করার চেষ্টা করবে। ওকে, সেটা হচ্ছে দেখো অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে সেই পরিমাণ কৃতকার্যকে তড়িৎ বিভব বলে। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেই পরিমাণ কৃতকার্যকেই বলে তড়িৎ বিভব। তো দেখো এখানে দেখো এটা হচ্ছে আমাদের ধরো তড়িৎ ক্ষেত্রটা। ওকে, এটা আমাদের তড়িৎ ক্ষেত্রটা। এবার এখানে এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রটা, এটা হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স। ওকে, ইনফিনিটি। এখানে কিউ আধান আছে, ধরে নাও কিউ আধান আছে। সেই কিউ আধানটা এখানটায় আনতে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রে কিউ আধানটা আনতে তড়িৎ ক্ষেত্রে কিউ আধানটা আনতে ধরে নাও ডাব্লু অ্যামাউন্টের কাজ করতে হচ্ছে, ডাব্লু। তাহলে এখানে ওয়ার্ক ডান ডাব্লু সমান কি হয়? এবার দেখো যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হচ্ছে সেটাই হচ্ছে তার তড়িৎ বিভব। তো এখানে কি হয়? ডাব্লু ইকুয়াল টু ভি, এইদের মধ্যে যে পোটেনশিয়াল তড়িৎ বিভব ইন্টু হচ্ছে চার্জ। ওকে, তাহলে ডাব্লু সমান হচ্ছে ভি কিউ। তাহলে যে পরিমাণ আমাদের কি হচ্ছে আধান, পজিটিভ আধানকে, এইখানে একটা একক ধনাত্মক আধানকে আমাদের তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ বিভব। তার মানে এখানে তড়িৎ বিভব ভি সমান কত হবে? কিছুই না, এখানে ডাব্লু বাই কিউ, এইটা হচ্ছে তড়িৎ বিভব। এখানে দেখো এটা যদি +1 ধরে নিই একক আধান, তাহলে একক আধানকে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে সেটাই হচ্ছে তার তড়িৎ বিভব। ওকে, এবার আসছি ওহমের সূত্র। লেখা হয়ে গেছে? ওকে, এবার দেখো ওহমের সূত্রটা কি। এবার দেখো তোমরা ওহমের সূত্রটা কি আগে একটু বুঝে নাও, তারপর তোমরা নিজেরাই পারবে লিখতে। দেখো এখানে আমি একটা কি হয়েছে, একটা পরিবাহী নিয়েছি। পরিবাহী, এটা হচ্ছে আমাদের একটা পরিবাহী। ওকে, পরিবাহী। দেখো পরিবাহীটা ধরে নাও তোমরা যে ব্যাটারির সাথে কানেক্ট করা আছে, ব্যাটারির এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। ধরে নাও এখন ব্যাটারির প্লাস মাইনাসের সাথে কানেক্ট করা আছে। ওকে, তো তার মানে এই পরিবাহীটার এই অংশটা কি হচ্ছে, দেখো ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত আছে, মানে এই পরিবাহীটা হচ্ছে এই পরিবাহীর বিভব, এই পরিবাহীর এই পয়েন্টের বিভবটা হচ্ছে ধরে নাও ভিএ, সেটা হচ্ছে প্লাস, আর এই পরিবাহীর এই একই পরিবাহীর এই পোর্শনের বিভব ধরে নাও তোমরা ভিবি, এটা ধরে নাও মাইনাস। ওকে, এখন আমি এটা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বললাম। তো দেখো এই পোর্শনটা ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত ছিল, তার জন্য প্রভাব হচ্ছে ভিএ আর পজিটিভ, আর ওটা হচ্ছে ভিবি মানে নেগেটিভ। তার মানে ব্যাটারিতে যদি আমরা একটা ব্যাটারিটা যদি কানেক্ট করি তাহলে কি হবে, এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে,
এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে তো। আচ্ছা, এবার এখানে দেখো এইটা যেহেতু পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত ছিল আর এটা যেহেতু মাইনাস টার্মিনালের সাথে যুক্ত ছিল, তার জন্য কারেন্টটা এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। তো এই যে এই দুটো একটা পরিবাহীর এই যে দুটো পয়েন্ট নিয়েছি এ আর বি, দেখো এই পয়েন্ট দুটোতে কিন্তু বিভবের একটা পার্থক্য থাকছে। কীরকম বিভবের পার্থক্য থাকছে? দেখো এ পয়েন্টে বিভব হচ্ছে ভিএ আর বি পয়েন্টে বিভব ভিবি। আমরা দেখেই নিলাম যে এই পয়েন্টের বিভব ভিএটা বি পয়েন্টের বিভব ভিবির থেকে একটু বেশি, কারণ ওটা নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত ছিল, তাই তো কারেন্টটা এইদিকে যাচ্ছিল। তাহলে এখানে বিভব পার্থক্য কত আসছে? সেটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি। ওকে, দেখো এইটা আসছে বিভব পার্থক্য। তো বলছে ওহমের সূত্র বলছে এই কন্ডিশনটা তখনই হবে যখন তাপমাত্রা আর অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকবে। মানে ধরে নাও যে এই কাজটা হচ্ছে আমাদের রুম টেম্পারেচার, মানে এই যে ঘরের যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রায়, কিন্তু যদি দেখো এটা মানে প্রচুর গরম করে দাও তখন কিন্তু এটা হবে না। ওকে, তো বলছে ওহমের সূত্রটা কি বলছে যে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর দুটি বিন্দুতে যে বিভব পার্থক্য থাকে তার জন্য যে কারেন্ট ফ্লো করবে সেটা সবসময় সমানুপাতিক হয়, মানে কারেন্টটা এই দুটো বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক হয়। ওকে, তো এটা লিখবে কিভাবে? দেখো এটা কিভাবে লিখতে হয়। তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুটি বিন্দুতে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর ওই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক হয়। এটা কিরকম বলছে? দেখো বলছে যে এই দুটো বিন্দুতে যদি বিভব পার্থক্য থাকে, মানে যদি দুটো বিন্দুর বিভব সমান না হয়, তো বিভব পার্থক্য কি হচ্ছে? ভিএ মাইনাস ভিবি। তার জন্য এখানে যে কারেন্টটা যাবে, মানে তাপমাত্রা, এখানে বলছে কারেন্ট মানে হচ্ছে প্রবাহ, মানে তড়িৎ প্রবাহ আর কি, দুটি বিন্দুতে তড়িতের প্রবাহ মাত্রা বা প্রবাহ মাত্রা লিখলেও হবে। তো এখানে দেখো কারেন্ট যেটা যাচ্ছে সেটা হচ্ছে আই। তো এখানে ওহমের সূত্রটার ম্যাথমেটিক্যালি কি বলছে? দেখো বলছে এই যে কারেন্টটা যাচ্ছে, মানে প্রবাহ মাত্রাটা যে যাচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, ওই বিন্দুতে তড়িৎ প্রবাহ মাত্রা, এখানে তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাড করবে, তড়িৎ প্রবাহ মাত্রা। তো দেখো এখানে কারেন্ট আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক হচ্ছে কার সাথে? এই দুটো বিন্দুতে বিভবের পার্থক্যের সাথে, মানে দ্যাট ইজ ভিএ মাইনাস ভিবি। ওকে, এইটা হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ। তবে দেখো, আচ্ছা এটা তোমরা লিখে নাও খাতায়। তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহী দুটি বিন্দুতে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহী দুটি বিন্দুর বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক হয়। ওকে, এবার এখানে দেখো এই যে আমাদের প্রপোর্শনালি আছে, এই প্রপোর্শনালিটাকে কি হচ্ছে আমাদের এই যে সমানুপাতিক আছে এই সমানুপাতিকটাকে ইকুয়াল করতে হয়। তাহলে ইকুয়াল করব কিভাবে? ইকুয়াল করলে একটা কনস্ট্যান্ট লাগে এখানে। তো এখানে কনস্ট্যান্টটাই হচ্ছে 1/r, এটা তোমরা মনে রাখবে, 1/r ইন্টু কত না ভিএ মাইনাস ভিবি। ওকে, তো ধরে নাও এই দুটোর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাকে আমি ধরে নিচ্ছি ভি, মানে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু হচ্ছে ভি। এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব যে পার্থক্য সেটা হচ্ছে ভি। ওকে, এই যে 1/r, তাহলে এখানে কনস্ট্যান্ট হচ্ছে 1/r, যেখানে আরটাকে কি বলা হয়? আরটাকে বলা হচ্ছে রোধ। ওকে, ঠিক আছে, আরটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স। তো এখন দেখো যদি আমরা এই ভিএ মাইনাস ভিবিটাকে ভি ধরি, তাহলে আমরা ফর্মুলাটা পেয়ে যাচ্ছি কি? আই সমান কত? দেখো পেয়ে যাচ্ছি V/R। ঠিক আছে, দ্যাট মিনস ভি সমান IR। এই যে এইটা হচ্ছে পুরো ওহমের সূত্র। এবার তোমরা দেখো একটু আগে এই তড়িৎ প্রবাহ তড়িৎ বিভবে তোমরা ফর্মুলাটা দেখলে কি না ডাব্লিউ সমান কত? কিউ ইন্টু ভি। এটা তোমরা একটু আগে পেয়েছিলে। ওকে, ডাব্লিউ সমান হচ্ছে কিউ ইন্টু ভি।
এবার দেখো এই ভি এর জায়গায় তুমি ভেবে নাও যে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ভি এর জায়গায় আমি আইআর লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো ভি এর জায়গায় যদি আইআর লিখি তাহলে কিউ আই ইন্টু আর, এটাও তোমরা লিখতে পারো। ওকে, ভি এর জায়গায় জাস্ট আইআর লিখছি। এবার দেখো, আচ্ছা এবার তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে এই রোধটা কি। রোধ হচ্ছে, দেখো রোধ হচ্ছে এই পরিবাহীর এমন একটা ধর্ম যে ধর্মটা কি করছে, এই তড়িৎ প্রবাহটাকে বাধা দিচ্ছে। জাস্ট এটা তোমরা মনে রাখবে, রোধ কাকে বলে, অনেক সময় পড়তে পারে যে রোধ কাকে বলে। রোধ হচ্ছে পরিবাহীর এমন একটা ধর্ম যা এই পরিবাহীর তড়িৎ প্রবাহটাকে বাধা দেয়, সেটাই রোধ। ওকে, তো এটা কিভাবে রোধটা কাজ করে সেটা এখন ডিসকাস করছি না, সেটা তোমরা আমার ক্লাস 12-এর যে চ্যাপ্টার্সগুলো আছে, আমার যে লেকচারগুলো আছে সেখানে তুমি পেয়ে যাবে ডিটেলসে। তোমাদের তো এখন ডিটেলস দরকার নেই, তোমাদের তো আর 1 মাস পরেই পরীক্ষা হবে, তো সেই জন্য তোমরা জাস্ট জেনে রাখবে রোধ কাকে বলে, সেটা কিন্তু এখান থেকে শুনে রাখবে, জাস্ট শুনে রাখবে, তাহলেই তোমাদের কিন্তু এখানে কাজ হবে। ওকে, তাহলে এইটা হলো আমাদের পুরো ওহমের সূত্র। এটা কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, নেক্সট দেখো, তো দেখো এইবার কিন্তু মাধ্যমিকের ওয়ান অফ দ্য মোস্ট মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেন, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। তো দেখো জুল কি করেছিলেন, তোমাদের বাড়িতে অনেকের বাড়িতে ইলেকট্রিক হিটার আছে, তোমরা দেখেছো এইরকম টাইপের ইলেকট্রিক হিটারটা দেখতে হয়। ওকে, সেই হিটারটা যখন তোমরা প্লাগে দেবে, তারপর সুইচ অন করবে, দেখবে কি হয় না, এই হিটারটা থেকে কি হয়, তাপ উৎপন্ন হয়। তাপ উৎপন্ন অনেকে দেখবে শীতকালে গরম জল করার জন্য, মানে স্নানের জন্য গরম জল ব্যবহার করার জন্য ইলেকট্রিক হিটার ইউজ করে। তো এখানে যে হিটটা তৈরি হয়, মানে তাপ, হিট মানে হচ্ছে এখানে তাপ, যে তাপটা তৈরি হয়, এই তাপটা কত হয় সেটাই বিজ্ঞানী জুল বলেছিলেন। ওকে, তো সেই সংক্রান্ত একটু সূত্র দিয়েছিলেন। কীরকম সূত্র দিয়েছিলেন, ধরো এই যে আমরা যে হিটারটা নিয়েছিলাম, ইলেকট্রিক হিটার কিন্তু অ্যাকচুয়ালি এইরকম দেখতে হয়, দেখবে তোমরা যাদের বাড়িতে আছে তারা দেখবে। তো ধরে নাও এটা একটা বোর্ডে তুমি কানেক্ট করেছো, এই বোর্ডে তুমি কানেক্ট করেছো। এবার কানেক্ট করলে দেখো এই হিটারটার একটা রোধ থাকবে, সেই রোধটা হচ্ছে আর। এবার কি হচ্ছে, তুমি কি করছো, তুমি এখান দিয়ে প্রবাহ মাত্রা দিচ্ছ আই। ওকে, তো এখান দিয়ে যদি প্রবাহ মাত্রা দিচ্ছ, এবার কি হচ্ছে, তুমি টি সময় ধরে প্রবাহ মাত্রা দিচ্ছ, মানে কিছু একটা টাইম দিয়ে দিচ্ছ, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, যাই হোক। তো এই জন্য এখানে যে তাপটা উৎপন্ন হবে, সেই তাপটা কি হয়, প্রপোর্শনাল টু মানে সমানুপাতিক হয় কার সাথে, যদি এই যে কুণ্ডলিটা আমরা নিয়েছি, এই যে হিটারের কুণ্ডলিটা নিয়েছি, তার রোধটা যদি ফিক্স থাকে, মানে একদম কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়, মানে ধ্রুবক হয়, আর সময়টাও যদি ধ্রুবক হয়, তাহলে তুমি যত কারেন্ট মানে প্রবাহ মাত্রা দেবে, তত কিন্তু এখানে হিট তৈরি হবে। যত তুমি ভোল্টেজের সাথে, হাই ভোল্টেজের সাথে কানেক্ট করবে, তত কিন্তু এখানে প্রবাহ মাত্রা বাড়বে। তার মানে এইচ প্রপোর্শনাল টু হয় কি আই স্কোয়ারের সাথে, যখন আর টি হচ্ছে কি ধ্রুবক। তো এটা কিভাবে বলবে দেখো ম্যাথমেটিক্যালি, এইটাকে বলা হয় প্রবাহ মাত্রা সূত্র। কি বলা হয়, যেহেতু এখানে প্রবাহ মাত্রা নিয়ে করছি, তার জন্য এটাকে বলা হয় প্রবাহ মাত্রা সূত্র। কোনো পরিবাহী রোধ, এই যে পরিবাহীটা নিয়েছি, এখানে কি হিটার বলবে না, যখন তুমি ম্যাথমেটিক্যালি লিখবে বা যখন তুমি থিওরিটিক্যালি লিখবে, তখন এখানে ওইভাবে লিখবে না, এখানে এটাকে পরিবাহী বলবে, হিটার বলবে না। তো কোনো পরিবাহী রোধ, এটা রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রার সময়, এই দেখো টি, এই আর টি যদি স্থির থাকে, স্থির মানে কনস্ট্যান্ট মানে ধ্রুবক থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ, এখানে যে তাপটা উৎপন্ন হবে, এই যে তাপটা উৎপন্ন হবে, সেই তাপটা কি হয়, প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক হয়। এই দেখো প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক হচ্ছে আই স্কোয়ারের সাথে। ওকে, এইটা হচ্ছে আমাদের কি না, এইটা হচ্ছে আমাদের প্রবাহ মাত্রার সূত্র। আচ্ছা, প্রবাহ মাত্রার সূত্রের পর আরেকটা সূত্র আসে, সেটা হচ্ছে কি রোধের সূত্র। দেখো রোধের সূত্র একই, এখানে কি করবে, এখানে দেখো রোধের সূত্রের জায়গায় এখানটায় তোমরা লিখবে রোধের সূত্র। ওকে, এখানটায় লিখবে রোধের সূত্র। এবার দেখো কিরকম ভাবে হয়, কোনো পরিবাহীর, দেখো এখানে কি হবে, রোধটাকে আর স্থির রাখা যাবে না, তাহলে কোনো পরিবাহীর এখানটায় তুমি লিখে দেবে কি প্রবাহ মাত্রা, এখানটায় ব্র্যাকেটে আই লিখবে, ও তড়িৎ প্রবাহ মাত্রা সময় যদি স্থির থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের ব্যস্তনানুপাতিক না লিখে এখানে কি লিখবে, যে রোধের সাথে সমানুপাতিক হয়। এই তো, কোনো পরিবাহীতে প্রবাহ মাত্রা ও তড়িৎ প্রবাহের সময় যদি স্থির থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক হয়। তার মানে এখানে কি বলতে চাইছে, এইচ
প্রপোর্শনাল টু কত আর, যখন কি যখন আই আর টিটা হচ্ছে কি স্থির। এই তো এই একটা সিম্পল, তাহলে এইটাকে আমরা বলছি রোধের সূত্র। চলো জলদি জলদি তোমরা একটু লিখে নাও। হয়ে গেছে লেখা? দেখো তাহলে এটা হলো রোধের সূত্র, 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে এই যে সময়, তড়িৎ প্রবাহের সময় তার একটা সূত্র আছে, এটাকে বলা হয় কি সময়ের সূত্র। দেখো এটা তোমরা লিখবে কিভাবে, দেখো সময়ের সূত্র, সময়ের সূত্র কোনো পরিবাহীতে প্রবাহ মাত্রা এবং পরিবাহীর রোধ, এখানটাই খালি তোমরা বাদ দিয়ে দেবে, একটা মুখস্থ করলে বাকিগুলো তোমাদের এমনি মনে থাকবে, ঠিক আছে। পরিবাহীর রোধ, দেখো পরিবাহী রোধের পর কিন্তু আর লিখবে, পরিবাহী রোধ এখানটায় আর লিখবে ব্র্যাকেটে, আর স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এখানটায় রোধ থাকবে না, এখানটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার সময়ের সাথে প্রবাহ মাত্রার সময়ের সাথে মানে টি এর সাথে সমানুপাতিক হয়। তার মানে এখানে তোমরা কি লিখবে, এখানটায় এইচ প্রপোর্শনাল টু কি লিখবে টি, যখন কি হবে না আর কি হবে আর আই হচ্ছে স্থির। তাহলে দেখো এইটা আমরা পেলাম রোধের সূত্র, এইটা আমরা পেলাম সময়ের সূত্র, আর প্রথমেই তোমরা পেয়েছো এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। এটা কার সূত্র পেয়েছো, এটা হচ্ছে প্রবাহ মাত্রার সূত্র, যেখানে কি হচ্ছে, যেখানে আর হচ্ছে টিটা হচ্ছে স্থির। তাহলে দেখো তোমরা 3টে পেয়েছো। এবার এই 3টেকে যখন তোমরা একসাথে লিখবে তখন কি হবে না এইচ প্রপোর্শনাল টু কত আই স্কোয়ার আর টি, যখন 3টেই পরিবর্তনশীল, মানে প্রবাহ মাত্রায় পরিবর্তনশীল, রোধও পরিবর্তনশীল আর সময়ও পরিবর্তনশীল। ওকে, তো এটাকে এইচ ইকুয়াল টু লিখলে কি লিখতে হয়, আই স্কোয়ার আর টি বাই জে। এই যে এইটা হচ্ছে জুলের সূত্র। এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু বারবার করে বলছি এই 3টে সূত্র প্র্যাকটিস করার চেষ্টা করো, 3 নম্বরের শিওর আসবেই, এটা মানে অনেকবার আর কি বলা হয়েছে। তো 3 নম্বরের এই কোশ্চেনটা তোমরা কিন্তু চেষ্টা করো, এটা একদম ডাইরেক্ট কোশ্চেন আসবে। তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। তো জুলের কি কি সূত্র দেখো, আমার সাথে বললেও তোমাদের কিন্তু হয়ে যাবে। সেটা হচ্ছে প্রবাহ মাত্রা সূত্র, সেটা হচ্ছে সময় সূত্র, সেটা হচ্ছে রোধের সূত্র। কিভাবে না, ওই তো বাড়িতে যেমন হিটার দেখেছো তো, যেটাতে জল গরম করে, সেটা তোমরা এক্সাম্পল দিয়ে মনে রাখার চেষ্টা করতে পারো। ওকে, তো ঠিক আছে, জলদি জলদি লিখে নাও। আচ্ছা দেখো, রোধের 2 রকম সমবায় আছে, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। তো প্রথমে আমি শ্রেণী সমবায়টা বলছি। প্রথমে দেখো জিনিসটা কি আগে বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে ধরে নাও এখানে আমি একটা রোধ নিয়েছি R1, ওকে R1, আর তার সাথে আরেকটা রোধ আমি এইভাবে যুক্ত করেছি R2। দেখো এইটা আমার প্রথম রোধ, এটা, আর এইটা আমার দ্বিতীয় রোধ R2। এবার মানে রোধের সমবায় জিনিসটা কি বলছে, যদি কতগুলি রোধ পরপর এমনভাবে যুক্ত করা হয় যে একটির শেষ প্রান্ত পরেরটির প্রথম প্রান্তের সাথে যুক্ত থাকে। দেখো একটার শেষ প্রান্ত এটা, মানে এই রোধটার শুরুটা হচ্ছে এটা, আর এই রোধটার শুরু হচ্ছে এখানে, ওকে, আর এই রোধটার শেষ হচ্ছে এখানে। তো বলছে এমনভাবে যুক্ত করা হবে যাতে প্রথম রোধটার শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধটার প্রথম প্রান্তটা যুক্ত থাকে, এবং এইটা যদি কোনো বর্তনীতে আমাদের যুক্ত করা হয়, দেখো মানে বর্তনী মানে ব্যাটারি দিয়ে অ্যাপ্লাই করা হয়, ব্যাটারি লাগানো আছে, এটা হচ্ছে ব্যাটারি, বর্তনী মানে যদি আর কি ব্যাটারিতে যদি কানেক্ট করা হয়, তাহলে দেখো কারেন্টটা এইভাবে যাবে, কারেন্টটা এইভাবে যাচ্ছে, তাহলে কারেন্টটা আই যদি এইভাবে যায়, দেখো এর মধ্য দিয়েও আই কারেন্ট যাবে, এর মধ্য দিয়েও আই কারেন্ট যাবে, ঠিক আছে। তো আমি কি করব, আমি এই দুটো রোধ ব্যবহার না করে আমি কি করতে চাইছি, এই দুটোকে আমি এমনভাবে মানে রিপ্লেস করব যাতে আমি একটা রোধে আনতে পারি, সেইটাকে বলা হচ্ছে এই দুটো রোধের সমবায়। তো যদি এই দুটো রোধ যদি এইভাবে যুক্ত থাকে, তাহলে এই দুটো রোধের জন্য যে সমবায়টা তৈরি হবে, সেই সমবায়টা কেমন হয় না, এই দুটো রোধের যোগ করলেই সেই সমবায়টা পাওয়া যায়। মানে আমি যদি এখানে বর্তনীটা আঁকি, তাহলে এখানে যে রোধটা পাবো, সেই রোধটা কি হবে, এই দেখো সেই রোধটা এটা হয়ে যাবে R1 প্লাস R2। এই যে এইটা হচ্ছে আমাদের মানে সমবায়ের রোধ, এস মানে হচ্ছে সিরিজ। তো বলছে যে রোধের শ্রেণী সমবায় কি, বলছে যদি কতগুলি রোধ পরপর এমনভাবে যুক্ত করা হয় যে একটির শেষ প্রান্ত পরেরটির প্রথম প্রান্তের সাথে যুক্ত থাকে, এবং বর্তনীতে রোধ সমবায়কে যুক্ত করলে প্রতিটির মধ্যে একই প্রবাহমাত্রা হয়, তাহলে রোধগুলির সমবায়কে শ্রেণী সমবায় বলে। মানে
এই যে আমরা সমবায়টা নিলাম, এই সমবায়টা তাহলে কী হলো, এখন দেখো দুটো রোধ নেওয়া আছে, একটা R1 একটা R2, এটাকে ব্যাটারিতে কানেক্ট করা আছে। এবার এদেরকে না নিয়ে যদি এদের মতো একটা রোধ নেওয়া হয় তাহলে কি হবে, সেটাই হচ্ছে সমবায়। তো তাদেরকে তাহলে কি হয়, যদি এই দুটো এইরকমভাবে যুক্ত থাকে, মানে একটা সামনের সাথে একটার পেছনের সাথে আরেকটা সামনের, তখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে R1 প্লাস R2 RS ইকুয়াল টু, এইটাকেই বলা হচ্ছে রোধের শ্রেণী সমবায়। মানে এই দুটো শ্রেণীতে আছে আর তাদের সমবায়টা হচ্ছে RS, সেটা কিছু নয়, এই দুটো রোধকে যোগ করে দিলেই যেটা হয় সেটাই হচ্ছে রোধের শ্রেণী সমবায়। তো পরীক্ষাতে কিন্তু তোমরা ম্যাথমেটিক্যাল কিন্তু কোশ্চেন পেতে পারো। ওকে, মানে এই R1 R2 ভ্যালু দিয়ে দেবে, দিয়ে পরে বলবে যে এরা শ্রেণী সমবায় যুক্ত আছে, তাহলে তুল্য রোধ কত। তো তুল্য রোধ, তোমার তুল্য রোধ কোনটা, তুল্য রোধ বলতে অ্যাকচুয়ালি এই RS এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে, এই RS এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে এই R1 R2 ভ্যালু দিয়ে দিয়েছি, এখন RS এর ভ্যালুটা কাকে বলে। ওকে, এটা কিন্তু তোমরা করবে। আর এই RSটাকে বলা হচ্ছে তুল্য রোধ, মানে এইরকম দুটো রোধকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় এটাকে বলা হয় শ্রেণী সমবায়। এবারে এইটা তুল্য রোধ হচ্ছে এটা RS ইকুয়াল টু R1 প্লাস R2। তো শ্রেণী সমবায় কাকে বলে এটা কিন্তু পড়বে। এবার দেখো সমান্তরাল সমবায় কি, দেখো এবার আসছি সমান্তরাল সমবায়। বলছে যদি কতগুলি রোধ পরপর এমনভাবে যুক্ত করা হয় যে রোধগুলির একটি প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে, মানে ধরো এইরকম একটা রোধ আমার নেওয়া হয়েছে R1, ওকে, আরেকটা রোধ ধরো এইরকম একটা নেওয়া হয়েছে R2, ঠিক আছে, R1 আর R2। এবার ধরো এইগুলোকে, এই রোধটার এটা হচ্ছে শেষ প্রান্ত আর এটা হচ্ছে শুরুর প্রান্ত, এইটা হচ্ছে শুরুর প্রান্ত, এটা হচ্ছে শেষ প্রান্ত। দেখো এই দুটো রোধকে এমনভাবে নেওয়া হয়েছে যে যে এই দুটো, মানে দুটো রোধের যে দুটো সামনের প্রান্ত আছে, সেই সামনের প্রান্তগুলো একটা বিন্দুতে আর পেছনের প্রান্তগুলো দেখো একটা বিন্দুতে মিট করে আছে। ওকে, তখন এই যে এই সমবায়টা আছে, এই সমবায়টাকে যদি আমি কোনো একটা বর্তনীতে যুক্ত করি, মানে একটা যদি আমি ব্যাটারি দিয়ে যুক্ত করি, তাহলে এই প্রান্তটায় দেখো পজিটিভ চার্জ পাচ্ছে আর এই প্রান্তটায় দেখো নেগেটিভ চার্জ পাচ্ছে। তখন এই সমবায়টাকে বলছে রোধের সমান্তরাল সমবায়। ওকে, এই সমবায়টাকে বলছে রোধের সমান্তরাল সমবায়। এবার এই দুটো রোধকে না নিয়ে আমি যদি একটা রোধে এটাকে লিখতে চাই তাহলে কি হবে, দেখো একটা রোধে যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে এর তুল্য রোধ বের করতে হয়, এর তুল্য রোধ। তাহলে তুল্য রোধ কী হবে, এই দুটো তুল্য রোধটাকে আমি লিখছি RP। ওকে, এই পয়েন্টটা এটাই থাকবে, এই পয়েন্টটা এখানেই থাকবে, আর যেমন ব্যাটারিতে যুক্ত করা ছিল থাকবে, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো কি হয়, দেখো এখানে সমান্তরাল সমবায়ে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু চেঞ্জ হয়ে যায়। মানে এই পয়েন্ট থেকে তড়িৎ প্রবাহ মাত্রাটা এখান দিয়ে ধরো যাচ্ছিল I, তো এখানে I1 আর এখানে I2তে ভেঙে যাবে, কিন্তু এই দুটো পয়েন্টের কিন্তু বিভব পার্থক্যটা একই থাকে। সমান্তরাল সমবায়ে তড়িৎ প্রবাহ মাত্রা চেঞ্জ হয় এবং মানে পাল্টে যায় এবং বিভব পার্থক্য এক থাকে। তো এই দুটো রোধে যদি তুল্য রোধ নেওয়া হয়, সেই তুল্য রোধটা কত হয়, RP ইকুয়াল টু, এটার ক্যালকুলেশনটা এইভাবে হয় 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। এটা তোমরা মনে রাখবে যে এখানে যে সমান্তরাল সমবায়ে যে তুল্য রোধের ভ্যালুটা হয় সেটা হয় 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। তাহলে দেখো এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন পড়তে পারে, তোমরা এটা লিখে নাও। সেটা হচ্ছে রোধের শ্রেণী সমবায় কাকে বলে, রোধের সমান্তরাল সমবায় কাকে বলে। ওকে, আর দুটি রোধ, একটা হচ্ছে R1 আর R2কে যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে তার তুল্য রোধ কত হয়, যেটা আমি লিখলাম RS ইকুয়াল টু R1 প্লাস R2। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত হয়, 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। এইখান থেকে তোমরা কিন্তু অনেক কোশ্চেন পাবে। ওকে, তো এবার দেখো ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। ফিউজ তার কোথায় ইউজ করা হয়, দেখবে বাড়িতে তোমরা দেখতে পাবে যে সুইচ বোর্ড আছে, ঠিক আছে, এই সুইচ বোর্ডের এখানে দেখবে একটা ফিউজ বলে থাকে, সেই ফিউজে কি থাকে, এখানে একটা তার লাগানো থাকে। ওকে, এই ফিউজ মানে কি, এখানে একটা তার লাগানো থাকে এরকম। তো কি হয়, প্রথমত এই ফিউজ তারটা কি, ফিউজ তারটা একটা সংকর ধাতু, কি নিয়ে তৈরি হয়, টিন আর সীসা নিয়ে তৈরি হয়, যেখানে টিন থাকে 25% আর সীসা থাকে 75%। ওকে, এই দুটো ধাতুর মিশ্রণে আমাদের তৈরি হয় ফিউজ তার। এবার ফিউজ তারটা কি কাজে লাগে, প্রথমত ধরো বাড়িতে এখানে আমাদের ট্রান্সফর্মার আছে, তোমরা জানো যাদের বাড়ি আছে, এই ট্রান্সফর্মার থেকে ধরো এখানে মিটারে আমাদের যে আছে, মিটারে কারেন্ট এলো। ওকে, সেখান থেকে ধরো এখানে আমাদের বোর্ডে আসছে, বোর্ডের পর এই ফিউজ দিয়ে কারেন্টটা এইদিকে আরও যে আমাদের যে সুইচগুলো আছে ওখান দিয়ে যায়। তো এবার কি হয়, যদি কোনো কারণে
এই তাপ কারেন্টের ভ্যালুটা যদি বেশি হয়ে যায়, মানে প্রবাহ মাত্রা যদি অনেক বেশি চলে আসে, প্রবাহ মাত্রা অনেক যদি বেশি চলে আসে, তখন কি হয় তোমরা দেখবে, তোমরা তো দেখেছো যখন জল ঝড় হয় তখন কি হয়, তখন দেখবে ফিউজ উড়ে যায়। তো কি হয় তখন অ্যাকচুয়ালি এই প্রবাহ মাত্রাটা অনেক বেড়ে যায়, বা শর্ট সার্কিটের কারণে কিন্তু প্রবাহ মাত্রা বেড়ে গেলে তখন কি হবে, যদি এই তারটা থাকে, এই তারটা দেখবে তোমাদের ছিঁড়ে যায়, মানে ব্রেকডাউন হয়ে যায়, ওকে, ভেঙে যায় বা ব্রেকডাউন হয়ে যায়। তো যার জন্য কি হয়, যার জন্য এই প্রবাহ মাত্রাটা আর যেতে পারে না, তার জন্য বাড়ির যে আরও ইলেকট্রিক যে জিনিসগুলো আছে সেগুলোর কোনো ক্ষতি হয় না। বাট এই ফিউজ তারটা যদি না থাকতো তাহলে কিন্তু এই কারেন্টটা চলে যেত এবং আমাদের বাড়ির যন্ত্রাংশের ইলেকট্রনিক্সের যে যন্ত্রাংশগুলো আছে সেগুলোর অনেক ক্ষতি হতো। তো এই ফিউজ তারের ফার্স্ট অফ অল যে ফিউজ তারটা কী নিয়ে তৈরি না, টিন আর সীসা নিয়ে। আর সেকেন্ড হচ্ছে এই ফিউজ তারটার গলনাঙ্ক খুব কম। গলনাঙ্ক মানে দেখো, গলনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রাতে ওই তারটা গলে যাবে সেই তাপমাত্রাটাকে বলা হয় ওর গলনাঙ্ক। এবার যখনই এখানে কারেন্ট ফ্লো করছে ফিউজ তারটার মধ্যে, তখন এখানে তাপ তৈরি হচ্ছে, সেটা কত I²RT/J জুলস ল দিয়ে। এবার যদি এখানে বেশি তাপ উৎপন্ন হয়, বেশি কারেন্ট যায়, তাহলে বেশি তাপ উৎপন্ন হবে। তো বেশি তাপ উৎপন্ন হলে কি হবে, এই ফিউজ তারটা কেটে যাবে, ঠিক আছে। এই জন্য কি করা হয়, এর গলনাঙ্ক কম রাখা হয়। গলনাঙ্ক কম রাখা হলে কি হবে, এই সুবিধাটা কি না, গলনাঙ্ক কম রাখা হলে এর মধ্যে দিয়ে যদি খুব বেশি অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করে তখনই এটা কেটে যাবে। তো এইটা কিন্তু মনে রাখবে যে ফিউজ তারের দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে এই কী দিয়ে তৈরি হয়, এখান থেকে এটাও কোশ্চেন আসতে পারে যে ফিউজ তার কি, তখন তোমরা এটা লিখবে, ওকে। আর ফিউজ তারের কী হচ্ছে গলনাঙ্ক কেন কম হয়, এই কোশ্চেনটাও আসতে পারে। ফিউজ তারের গলনাঙ্ক কেন কম হয়, কারণ যদি ওই সার্কিটে বেশি কারেন্ট ফ্লো করে বা শর্ট সার্কিটের কারণে বেশি কারেন্ট ফ্লো করে, তখন এই গলনাঙ্ক কম হওয়ার জন্য এই সার্কিট থেকে ছিঁড়ে যায়, ব্রেকডাউন হয়ে যায়, তখন তার জন্য এই ফিউজ তারের গলনাঙ্ক অনেক কম হয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে আছে রোধাঙ্ক। রোধাঙ্ক কি, ধরো তুমি এই ফিউজ তারটা নিয়েছো, ফিউজ তারটাকে যদি দেখো তুমি দেখবে পারফেক্টলি এইরকম দেখতে, একটা চোঙাকৃতির মতো, ঠিক আছে। এবারে এই ফিউজ তারটার একটা দৈর্ঘ্য আছে ধরো L, ওকে। আর এই ফিউজ তারটার এই যে পোর্শনটা পাওয়া যায় এইগুলোকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো ধরে নাও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A। তো এই ভেতরটাতে যে রোধটা তৈরি হচ্ছে, এই ভেতরটায় যে রোধটা তৈরি হয় সেই রোধটাকে আমরা বলছি রোধাঙ্ক। যদি এখানে আমি ক্ষেত্রফলটাকে একক নিই আর দৈর্ঘ্যটাকে একক নিই, যদি এই দুটো জিনিসকে একক মানে একক সেমি হতে পারে, একক মিটার হতে পারে, ওকে। তো একক সেমি দৈর্ঘ্যের আমি একটা আমি ফিউজ তার নিয়েছি, বা একক দৈর্ঘ্যের আমি একটা একক দৈর্ঘ্যের বলা চলবে না, এখানে একক ক্ষেত্রফলের আমি একটা একক ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্যের আমি একটা পরিবাহী নিয়েছি। সেই পরিবাহীর এই দুটো প্রান্তের মাঝে যে রোধটা তৈরি হচ্ছে সেই রোধটাকেই আমাদের বলছে রোধাঙ্ক, ওকে। তো দেখো এখানে দেখো, এখানে সংজ্ঞাটা লেখা আছে, রোধাঙ্কের সংজ্ঞা 1 নম্বরে কোশ্চেন বলতে পারে, একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ঘনকাকৃতি পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে বলা হচ্ছে রোধাঙ্ক। তো দেখো এখানে পরিবাহীটার দৈর্ঘ্য হচ্ছে L আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A, তাহলে তার রোধাঙ্কর ফর্মুলাটা কি, R সমান হয় রো সমান হয় রোধাঙ্ক সমান হচ্ছে RA/L। আর এই রোধাঙ্কের একক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে, রোধাঙ্কের SI একক ওহম মিটার। কি বললাম, ওহম মিটার, ঠিক আছে। আচ্ছা, এই পরিবাহী যে তারটা আছে, তার এই পরিবাহীটার রোধাঙ্ক বা এই ফিউজ তারটা রোধাঙ্ক রো। এবার রোধাঙ্ক কম হলে কি সুবিধা হয়, রোধাঙ্ক কম হলে দেখো একটা জিনিস দেখো, রোধাঙ্ক এখানে যদি কম হয় তাহলে আমাদের যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে, এটা মানে যখন কারেন্ট বেশি ফ্লো করবে তখন কি হবে, তখন কি হচ্ছে অটোমেটিক্যালি এটা গলে যাবে বা এটা ডিসকানেক্ট হয়ে যাবে, সেই জন্য এটা রোধাঙ্কটা কম হতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে পরিবাহিতাঙ্ক কি, পরিবাহিতাঙ্ক। দেখো পরিবাহিতাঙ্ক এটাকে আমরা বলি কি না, এটাকে সিগমা দিয়ে ডিফাইন করি, এটা হচ্ছে 1/রোধাঙ্ক। এই যে এইটা ফর্মুলাটা মনে রাখবে যে পরিবাহিতাঙ্ক কাকে বলে না, 1/ মানে রোধাঙ্কের অনন্যককে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক মানেটার মধ্যেই তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে এই পরিবাহিতাঙ্ক মানে কি, মানে বেশি কারেন্ট পরিবহন করতে পারে, যে বেশি পরিবহন করতে পারে তার পরিবাহিতাঙ্ক বেশি। তো এখানে কারেন্ট যদি বেশি পরিমাণ নিয়ে যেতে পারে তাহলে তার পরিবাহিতাঙ্ক বেশি হবে। তো রোধাঙ্কের সাথে পরিবাহিতাঙ্কের সম্পর্ক হচ্ছে এটা, মানে রোধাঙ্কের অনন্যককে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক, ওকে। তো দেখো এখানে যদি রোধাঙ্কের ইউনিট ওহম মিটার হয় তাহলে পরিবাহিতাঙ্কের ইউনিট কী হবে তোমরা বুঝতেই পারছো, উল্টোটা, ঠিক আছে। তোমরা একটু লিখে নাও।
তো দেখো এবার যে দুটো সূত্র আসবে খুবই ইম্পর্ট্যান্ট, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত আইদার ফ্যারাডের সূত্র না হলে লেঞ্জের সূত্র, এই দুটো থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। তো তোমরা দেখো ফ্যারাডের দুটি সূত্র আছে, একটা হচ্ছে প্রথম সূত্র, একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রটা কি বলছে দেখো, কোনো বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চলে। এটা কীরকম, ধরো এখানে তুমি একটা কুণ্ডলী নিয়েছো এরকম, ওকে, কুণ্ডলী মানে যেটাই তড়িৎ প্রবাহ হয়। এবার এখানে একটা ম্যাগনেট নিয়েছো এরকম নর্থ আর সাউথ পোল। এবার কি হচ্ছে, তুমি ম্যাগনেটটাকে একবার কুণ্ডলীর কাছে, এটা যদি ম্যাগনেট হয় এই ম্যাগনেটটাকে একবার এরকম কুণ্ডলীর কাছে আর দূরে নিয়ে যাচ্ছ, তখন দেখবে এইখানে অটোমেটিক্যালি একটা ইএমএফ জেনারেট করবে, ওকে, এবং মানে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এই যে তড়িৎচালক বল, এই তড়িৎচালক বলের জন্য এই দিয়ে একটা কি হচ্ছে কারেন্ট পাবে। এটা কি বলছে, মানে জাস্ট কিছু না, মানে ধরে নাও এটা হচ্ছে আমাদের বর্তনী, এইটা হচ্ছে আমাদের হচ্ছে বর্ধক কুণ্ডলী, এই বোর্ডটা, এইটা এই দুটো পেন যে দেখছো এটা হচ্ছে ম্যাগনেট, এটা হচ্ছে নর্থ পোল সাউথ পোল। এটাকে জাস্ট এরকম করবে, আগে পিছিয়ে করবে, তাহলেই দেখবে এখানে একটা কি হচ্ছে কারেন্ট পাবে। তো এইটাই ফার্স্ট ল, কোনো বদ্ধ, এইটা তোমরা লিখে নেবে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এটা হচ্ছে ফার্স্ট ল ফ্যারাডের। কিন্তু ফ্যারাডের ফার্স্ট ল ছাড়াও আরেকটা আছে, যে এখানে আমাদের যে আবিষ্ট তড়িৎচালক বলটা তৈরি হচ্ছে ই, এই যে আবিষ্ট তড়িৎচালক বল ই তৈরি হচ্ছে, এর ভ্যালুটা কি বলছে, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান, মানে এই যে ইটা কত হবে, এই ইটা বলছে কি হবে না কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহের হারের সাথে সমানুপাতিক হয়। মানে এর প্রপোর্শনালটা হবে কার সাথে না, এইটা যদি চৌম্বক প্রবাহ হয়, ফাইটা যদি চৌম্বক প্রবাহ হয়, ঠিক আছে, তার হারের সাথে মানে ডি ফাই বাই ডিটির সাথে সমানুপাতিক হয়। এই যে এইটা হচ্ছে দ্বিতীয় সূত্র, ঠিক আছে। তো ফ্যারাডের সূত্র হচ্ছে দুটি, একটা হচ্ছে কোনো বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চলে। আর এই যে তড়িৎ প্রবাহটা হয় না, এটাকে বলে আবিষ্ট প্রবাহ, আবিষ্ট কারেন্ট, ইনডিউসড কারেন্ট। আচ্ছা, আর দ্বিতীয় সূত্র কি, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে কোনো আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহের হারের সাথে সমানুপাতিক হয়, ওকে। এবার এই ফ্যারাডের সূত্রটা এই জায়গাটায় এক্সপেরিমেন্টালি মানে দেখা গেছে, যদি তোমরা মানে প্র্যাকটিক্যাল করে দেখা গেছে যে না এটা হচ্ছে না, তার জন্য এই ফ্যারাডের সূত্রটার একটু মানে একটু মডিফিকেশন দরকার ছিল, এবং ফ্যারাডের সূত্রের মডিফিকেশনই হচ্ছে লেঞ্জের সূত্র। মানে ফ্যারাডের সূত্রের একটু ভুল ছিল, সেটা ঠিক করেছিলেন বিজ্ঞানী লেঞ্জ। তিনি কি বলেছিলেন, তিনি এই ফ্যারাডের লটাকেই তিনি একটু জাস্ট মডিফাই করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে এখানে যে ইনডিউসড ইএমএফটা তৈরি হচ্ছে, মানে যে আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হয়, সেটা কি হয় না ইজ প্রপোর্শনাল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। মানে যেদিকে তোমার চেঞ্জ হবে, এই চৌম্বক প্রবাহের হার যেদিকে চেঞ্জ হবে তার অপোজিট দিকে ইএমএফ তৈরি হবে। তার মানে এটা এই আবিষ্ট তড়িৎচালক বল কি করবে, তড়িৎ প্রবাহের কারণকে বাধা দেবে। কীরকম মানে ব্যাপারটা কীরকম দেখো, কীরকম ব্যাপারটা হচ্ছে দেখো, ধরো এইটা আমি, আচ্ছা এইটা দেখো, এটা আমি এইখানটায় আঁকছি, মানে এই লেঞ্জের সূত্রটা কীরকমভাবে বলছে দেখো, এটা একটু ভালো করে বুঝবে। এটা ধরো কুণ্ডলীটা নিয়েছো, ওকে, এবার কুণ্ডলীটার সাথে এখানে ধরো ব্যাটারি কানেক্ট করেছো, কোনো অসুবিধা নেই, তাহলে এই কুণ্ডলীতে এখন কারেন্ট ফ্লো করছে এই দিকে, ওকে, জাস্ট এমনি একটা ব্যাটারি কানেক্ট করে দিয়েছো। এবার কি হচ্ছে, তুমি ধরো এখানে একটা নর্থ পোল সাউথ পোল আছে। এবার কি হচ্ছে, তুমি এই নর্থ পোল সাউথ পোলটাকে এই কুণ্ডলীর দিকে নিয়ে যাচ্ছ, তাহলে এর জন্য এখানে একটা কি হবে, ইনডিউসড মানে আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হবে। মানে আবিষ্ট তড়িৎচালক বলটা আবার সে নিজে নিজে কারেন্ট জেনারেট করবে। তো ও যে আবিষ্ট তড়িৎচালক বলটা যে কারেন্টটা জেনারেট করছে বা তৈরি করছে কারেন্টটা, সেই কারেন্টটা এই যে কারেন্টটা আসছে তাকে দেখো বাধা দিচ্ছে, এটাই বলছে। মানে সে এই বর্তনীটার জন্য কারেন্টটা যেতে চাইছে এই দিকে, কিন্তু আমি যখনই ম্যাগনেটটাকে নিয়ে যাচ্ছি তখনই একটা ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে, যেটাকে বলছে আবিষ্ট তড়িৎচালক বল। সেই আবিষ্ট তড়িৎচালক বলটা এই তড়িৎ প্রবাহ মাত্রার কারণকে বাধা দিচ্ছে, ওকে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। আর তাহলে এই লেঞ্জের সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস মনে রাখবে, এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসতে পারে, লেঞ্জের সূত্রটা কিন্তু শক্তির সংরক্ষণকে মানে স্যাটিসফাইড করে, মানে শক্তির সংরক্ষণটাকে
বজায় রাখে, মানে লেঞ্জের সূত্র কিন্তু এমন নয় যে শক্তির সংরক্ষণটাকে বজায় রাখে না। তো এই পরীক্ষায় একটা কোশ্চেন আসতে পারে, যারা আরেকটু ভালো প্রিপারেশন নিতে চাও তারা এটা করবে, লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ কিভাবে আমরা প্রমাণ করব, আর শক্তির সংরক্ষণ সূত্র থেকে আমরা লেঞ্জের সূত্র কিভাবে প্রমাণ করব। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন দেখো, সেটা হচ্ছে চৌম্বক বলরেখা কাকে বলে। এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে একটি ক্ষুদ্র সর্ববাধামুক্ত উত্তর মেরু যে পথ বরাবর গমন করে তাকে বলে চৌম্বক বলরেখা। মানে কি, মানে এখানে একটা ধরো চুম্বক ক্ষেত্র, ঠিক আছে, সেই চুম্বক ক্ষেত্রে একটা উত্তর মেরু আছে, সেই চুম্বক ক্ষেত্রে একটি ক্ষুদ্র সর্ববাধামুক্ত উত্তর মেরু। তো এইটা ধরো চুম্বক ক্ষেত্র, এখানে একটা উত্তর মেরু, শুধু চুম্বকের উত্তর মেরু হয় না, এর সাথে চুম্বকের কোনো দিন উত্তর মেরু পসিবল না। ওকে, তো এই চুম্বকের উত্তর মেরুটা যে পথ বরাবর গমন করে, মানে ধরে নাও এইটা নর্থ পোল আর এটা সাউথ পোল, এটা একটা ম্যাগনেট, নর্থ পোল আর সাউথ পোল, এই উত্তর মেরুটা যে পথ বরাবর যায় সেই পথটাকে বলছে চুম্বক বলরেখা। ওকে, তাহলে চৌম্বক ক্ষেত্রে একটি ক্ষুদ্র সর্ববাধামুক্ত উত্তর মেরু যে পথ বরাবর গমন করে তাকে চৌম্বক বলরেখা বলে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, দেখো এই কোশ্চেনটার মধ্যে অনেক কিছু ঢুকে আছে। সেটা কি কি, একটা হচ্ছে ডাইনামো আর বৈদ্যুতিক মোটর। দেখো ডাইনামো আর বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য কি। তোমাদের বাড়িতে সবারই এখন মোটর আছে, যেটা থেকে আমরা কি করি, কলের সাহায্যে জল তুলি বাড়িতে। ওকে, তো বাড়িতে যখন আমরা মোটরে জল তুলি, ধরে নাও এটা আমাদের মোটরটা, ওকে, এটা ধরে নাও আমাদের মোটরটা, এবারে এটা কলের সাথে আমাদের ফিট করা থাকে, টিউবওয়েলের সাথে ফিট করা থাকে, এটা হচ্ছে মোটর, ঠিক আছে। এবারে এই মোটর থেকে পাইপে করে আমাদের এরকম ট্যাঙ্কে জলটা তোলা হয়। ওকে, তো দেখো এই মোটরটা তো আর এমনি এমনি চলে না, মোটরটাতে কি দিতে হয়, প্রথমে এখানে আমাদের ইলেকট্রিসিটি দিতে হয়, ইলেকট্রিসিটি। আচ্ছা, ইলেকট্রিসিটি মানে তড়িৎ শক্তি দিতে হয় অ্যাকচুয়ালি। এটাতে কি দিতে হয়, তড়িৎ শক্তি। দেখবে কারোর বাড়ির মোটরে কোনোদিন কারেন্ট ছাড়া কিন্তু মোটরটায় চলবে না। তো এখানে কি হয় জিনিসটা দেখো, আমি এখানে তড়িৎ শক্তি দিচ্ছি, এটা মুছে দাও, তড়িৎ শক্তি। তাহলে আমি তড়িৎ শক্তি মোটরটাকে দিচ্ছি, তারপর মোটরটা কি করছে, মোটরটা এখানে মাটির নিচে যে জলটা আছে সেই জলটাকে ট্যাঙ্কে তুলছে। তাহলে তড়িৎ শক্তি এখানে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, দেখো মোটরের কাজই কিন্তু আমি তড়িৎ দিচ্ছি তবে মোটরটা কাজ করছে, নাহলে কিন্তু কাজ করবে না। আর এই জলটাকে কি করছে, ট্যাঙ্কের সাহায্যে ওপরে তুলছে। ওকে, তো এখানে মোটরে অনেকগুলো ফিচার্স আছে, মানে মোটরের ভেতরে কী কী হয় সেটা আমি বলছি না, জাস্ট এই জলটাকে ওপরে তুলছে, মানে এখানে যান্ত্রিক শক্তি আমাদের একটা ব্যয়িত হচ্ছে, ঠিক আছে। তাহলে মোটরে যে যন্ত্রের সাহায্যে আমরা যে যন্ত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়, এবং যে যন্ত্রটা তড়িৎ প্রবাহে চৌম্বক ক্রিয়ার ওপর নির্ভর করে, সেই যন্ত্রটাকে আমরা বলতে পারি মোটর। আর দেখো এইভাবে মোটরের ডেফিনেশন হয় না, তো এখানে মনে রাখবে যে তড়িৎ শক্তি কিন্তু যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং এই বৈদ্যুতিক মোটর কোন নীতি অনুযায়ী কাজ হয়, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহে চৌম্বক ক্রিয়া। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তাহলে বৈদ্যুতিক মোটরে কি হচ্ছে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে হচ্ছে, আর তড়িৎ প্রবাহে চৌম্বক ক্রিয়ার উপর এটা কাজ করে। আর সেকেন্ড হচ্ছে ডাইনামো। ডাইনামো মানে হচ্ছে জেনারেটর। দেখবে তোমরা বিয়ে বাড়িতে অনেকেই জেনারেটর ইউজ করো, যখন কারেন্ট চলে যায় তখন তোমরা জেনারেটর ইউজ করো। তো দেখবে জেনারেটর, ধরো এইটা হচ্ছে আমাদের জেনারেটরটা, এইরকম টাইপের জেনারেটরটা হয়। তো জেনারেটরে দেখবে আমরা প্রথমে কি দিই, আমরা পেট্রোল বা ডিজেল যাই হোক দিই। তো এখানে পেট্রোল বা ডিজেল দেওয়ার পর এখানে কি হচ্ছে, এখানে কতটা আর্মেচার থাকে, মানে এরকম দেখবে এরকম প্রথমে ঘোরাতে হয় না, তো ঘোরালে দেখবে ওখানে কতগুলো পাখার মতো থাকে, মানে এইরকম টাইপের, সেগুলো ঘোরে। তো এখানে এগুলোকে বলে আর্মেচার। তো এই আর্মেচারগুলো যখন ঘোরে তখন এখানে কি, তো এখানে কোন শক্তি হয়, এখানে যান্ত্রিক শক্তি। ওকে, এখানে হচ্ছে যান্ত্রিক শক্তি। এই আর্মেচারগুলো ঘোরার পর দেখবে এখানে যখন আমাদের ওই লাইনের কানেকশানটা করা হয় ওই বিয়ে বাড়িতে, তখন এখান থেকে দেখবে লাইন চলে গেলে এই জেনারেটর চালানোর পর দেখবে এখান থেকে কারেন্ট চলে আসে। তো তার মানে কি, যান্ত্রিক শক্তি এটা তৈরি করছে এই ডাইনামো বা জেনারেটর, সেটা কি হয়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর এই ডাইনামো কি কোন নীতি কাজ করে, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। এটা কিন্তু মনে রাখবে। দেখো এখান থেকে তোমরা অনেক কিছু করতে পারবে, মানে ডাইনামো কাকে বলে, যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত করা এবং তড়িৎ চুম্বকীয় আবেশের নীতি অনুযায়ী কাজ হয়, সেই যন্ত্রকে ডাইনামো বলে। ডাইনামো কাকে বলে, বৈদ্যুতিক মোটর কাকে বলে, ঠিক আছে। ডাইনামো আর বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য কি, এছাড়া আসতে পারে যে
ডাইনামোতে কোন শক্তি রূপান্তরিত হয়, বৈদ্যুতিক মোটরে কোন শক্তি রূপান্তরিত হয়, বা বৈদ্যুতিক মোটর কোন নীতি অনুযায়ী কাজ করে। এটা কিন্তু মনে রাখবে, বাড়িতে জল তোলার সময় মোটর আমরা কাজে লাগাই, তো ওখানে কিন্তু দেখবে প্রথমে কারেন্ট দিতে হয়, মানে তড়িৎ শক্তি দিতে হয়, তারপরে কিন্তু জলটা উপরে তোলে, যান্ত্রিক শক্তি। আর এখানে ডাইনামো মানে জেনারেটর। তোমরা যারা বিয়ে বাড়ি দেখেছো তারা অবশ্যই দেখবে কারেন্ট চলে গেলে জেনারেটর চালানো হয়, তো সেখানে কি হয়, প্রথমে ডিজেল বা পেট্রোল দিয়ে সেটাকে যান্ত্রিক শক্তিটাকে, তারপরে আমরা কারেন্টটা পাই, মানে তড়িৎ শক্তিতে পাই। ওকে, এই কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এবার দেখো দুটো কোশ্চেন, একটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম আর ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। দেখো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা কি, খুবই ইজি। মানে ধরো এইটা একটা আমাদের পরিবাহী তার, মানে ইলেকট্রিক তার, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে আই, ঠিক আছে। এবার কি হচ্ছে, এবার দেখো এর নিচে একটা চুম্বক শলাকা রাখা আছে। চুম্বক শলাকা কেমন দেখতে হয়, ঠিক এইরকম টাইপের। এই যে এইটা হচ্ছে চুম্বক শলাকা। আচ্ছা আমি এইটাকে উপরে আঁকছি। এটা হচ্ছে একটা পরিবাহী তার, আর এটা হচ্ছে আমাদের একটা চুম্বক শলাকা, ঠিক আছে। তো চুম্বক শলাকার কোনটা, নর্থ পোল এটা আর সাউথ পোল এটা, ঠিক আছে। তাহলে এবার এটা হচ্ছে এইরকম টাইপের চুম্বক শলাকা, নর্থ পোল এটা, সাউথ পোল এটা। এবার ধরো এই পরিবাহী তারের দিকে এখানে কোনো একটা লোক সাঁতার কাটছে, ঠিক আছে। এখানে কোনো একটা লোক সাঁতার কাটছে, এটা হচ্ছে তার রাইট হ্যান্ড সাইড, মানে ডান হাত, আর এটা হচ্ছে বাম হাত, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। এখানে সাঁতার কাটছে। তো এবার যদি এখানে একটা চৌম্বক ক্ষেত্র দেয়া হয়, মানে এই চৌম্বক শলাকা যদি দেয়া হয়, আর এই তড়িৎ প্রবাহের অভিমুখে যদি লোকটা সাঁতার কাটে, তাহলে এখানে যদি কারেন্ট ফ্লো হয়, তো কারেন্ট ফ্লো হলে এই পরিবাহীর চারিদিকে কি হয়, একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তো তার জন্য কি হবে, এই চৌম্বক শলাকাটা ধরো এইরকম আছে, এই চৌম্বক শলাকাটা এইরকম আছে, আর লোকটা এটা আছে, আর পরিবাহী তারটা এইরকম মতো আছে। তো এই যখনই আমি পরিবাহী তারটায় আমি তড়িৎ প্রবাহ দেবো, তখন এই যে চুম্বক শলাকাটা আছে, চুম্বক শলাকাটা লোকটার বাঁ হাত এইদিকে আছে, তো সেই দিকে চুম্বক শলাকার উত্তর মেরুটা সেই দিকে বিক্ষেপ করে যাবে। মানে এইটা যদি চুম্বক শলাকাটা হয়, আবার বলছি, এইটা যদি চুম্বক শলাকাটা হয়, আর পরিবাহী তারটা যদি এই দিকে কারেন্ট ফ্লো করে, আর লোকটার বাঁ হাতটা যদি এই দিকে হয়, তাহলে এই যে চুম্বক শলাকাটা আছে, এই চুম্বক শলাকাটা উত্তর মেরু এটা, আর দক্ষিণ মেরু হচ্ছে এটা। তো উত্তর মেরুটা লোকটার বাঁ হাতটা যেদিকে থাকবে, মানে এইরকমভাবে যদি করি বাঁ হাতটা এইদিকে থাকবে, তো উত্তর মেরুটা ওই দিকে বিক্ষিপ্ত করবে। এইটাকেই বলছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, মানে সাঁতার কাটার নিয়ম, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো, মানে কি বলছে, তড়িৎবাহী তার বরাবর কোনো ব্যক্তি চুম্বক শলাকার দিকে মুখ করে যদি তড়িৎ প্রবাহের অভিমুখে, মানে এইদিকে তড়িৎ প্রবাহটা হচ্ছে, তো এর অভিমুখে যদি সাঁতার কাটতে থাকলে ব্যক্তিটির প্রসারিত বাম হাতটির দিকে চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। ওকে, এইটা হচ্ছে অ্যাম্পিয়ারের সাঁতার কাটার নিয়ম। মানে ব্যাপারটা হচ্ছে, এখানে ধরো আমার একটা পরিবাহী নেওয়া আছে, এখানে চুম্বক শলাকাটা আছে, আর এখানে পরিবাহী নেওয়া আছে, আর আমি ধরো অ্যাম্পিয়ারের মানে লোকটা, তো আমি কি করছি, সাঁতার কাটছি, এইদিকে আমার বাঁ হাত, এইদিকে ডান হাত, এটা হচ্ছে চুম্বক শলাকাটা। তো যখনই এই তারটাতে কারেন্ট যাবে, এই চুম্বক শলাকাটা আমার হাতটার বাঁ দিক যেদিকে, সেই দিকে চুম্বক শলাকাটা, এটা যদি নর্থ মেরু হয়, সেটা এইভাবে বিক্ষিপ্ত হবে। এইভাবে যখনই তার যাবে তখনই বিক্ষিপ্ত হবে। এটা কিন্তু তোমরা প্র্যাকটিক্যালি করেও দেখতে পারো। মানে জাস্ট কারেন্ট যাবে, এখানে একটা তার আছে মাঝখানটায়, ভেবে নাও, ইমাজিন করে নাও এখানে একটা তার আছে, এখানটায় কারেন্ট যাবে, আর আমার বাঁ হাতটা এইভাবে যদি আমি সাঁতার কাটি, তাহলে আমার বাঁ হাতটা এইদিকে যাচ্ছে। তো এই চুম্বক শলাকারের এটা যদি উত্তর মেরু হয়, এটা যদি দক্ষিণ মেরু হয়, চুম্বক শলাকার উত্তর মেরু, আমার বাঁ হাত যেদিকে সেদিকে বিক্ষিপ্ত হবে। এটাই বলছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। আচ্ছা, এবার আছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, যেটাকে বলে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। দেখো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটা খুবই ইজি। এই যে এইটা দেখো, এখানে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কোনটা, এটা হচ্ছে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী হচ্ছে এটা, আর মধ্যমা হচ্ছে এটা। ওকে, তার মানে এইটা হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুলি, আচ্ছা এইটা হচ্ছে তর্জনী, আর এই বোর্ডের সামনের দিকে আছে আমাদের হচ্ছে এই যে এরকম, এটা হচ্ছে তর্জনী, আর এই বোর্ডের সামনের দিকে আছে মধ্যমাটা, মানে এইটা যদি মধ্যমা হয়, ঠিক আছে। এবার কি হচ্ছে, দেখো তাহলে এইটা আমি বৃদ্ধাঙ্গুলি বললাম, ওকে, এটা আমার হচ্ছে তর্জনী, আর এই দিকে আছে আমাদের মধ্যমা। তো দেখো প্রথমত হচ্ছে এরা তিনজনই কিন্তু মানে বৃদ্ধাঙ্গুলি, এটা মনে রাখবে সবসময়, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আর মধ্যমা, দেখতে পাচ্ছ এরা কিন্তু সবসময় পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে, বা এইরকম তুমি বলতে পারো, বা এইরকমও তুমি বলতে পারো, এই যে এরকম, এই দিকটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, এই দিকটা হচ্ছে তর্জনী, আর এইটা হচ্ছে মধ্যমা। এরা পরস্পর সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, মানে 90 ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি, তিনটেই 90 ডিগ্রি কোণে আছে। এবার
তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, তর্জনী কোনটা? এটা, এটা কি হচ্ছে এই দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করছে, ওকে। আর হচ্ছে মধ্যমা যদি তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দেশ করে, মধ্যমা কোনটা? এটা, এটা যদি মানে কারেন্ট বা তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে দেখো যখনই এখানে কারেন্ট দেব তখনই কি হবে, এই যে পরিবাহীটা আছে মানে এই যে এই পরিবাহীতে তো কারেন্ট যাচ্ছে, তো এই পরিবাহীর উপর একটা বল মানে ফোর্স বা বল একটা অ্যাপ্লাই হয়, সেই বলটার জন্য এই পরিবাহীটা এই বৃদ্ধাঙ্গুলির দিকে এই দিকে পরিবাহীটা চলে আসবে, এইরকম করে পরিবাহীটা এইদিকে দিয়ে চলে আসবে। এইটাকেই বলছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। বামহস্ত কেন? কারণ বাঁ হাত দিয়ে ফ্লেমিং এই রুলটা ডিসক্রাইব করেছিলেন, তাই একে বলা হয় বামহস্ত নিয়ম, ওকে। তাহলে তোমরা এটা লিখে নাও। নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট দেখো, ডিসি অপেক্ষা এসি সুবিধা কি কি? ডিসি অপেক্ষা এসি সুবিধা কি? ডিসি হচ্ছে ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট আর এসি হচ্ছে পরবর্তী প্রবাহ। তো দেখো প্রথমত ট্রান্সফরমারের সাহায্যে, দেখো ট্রান্সফরমার কি, ট্রান্সফরমারে আমরা হচ্ছে ভোল্টেজটাকে বাড়াতে পারি বা কমাতে পারি, ওকে। তো ট্রান্সফরমারের সাহায্যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে রূপান্তরিত করা যায়। দেখো এই এসির কিন্তু উচ্চ বিভব আর নিম্ন বিভব এটা আমরা মানে রূপান্তরিত করতে পারি, কিন্তু ডিসির কিন্তু বিভব কিন্তু ফিক্সড, মানে বিভব হচ্ছে স্থির, ঠিক আছে। তাহলে যার বিভব স্থির তাকে তুমি কিভাবে রূপান্তরিত করবে, সেটা তো সম্ভব নয়। সেই জন্য ট্রান্সফরমারের সাহায্যে কি হয়, এসি থেকে মানে এসির হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ করা যায়। দেখবে তোমরা অনেক সময় যখন জল ঝড় হয় তখন দেখবে সবাই বলে না যে ট্রান্সফরমারের ভোল্টেজ কমে গেছে, লো ভোল্টেজ হয়ে গেছে, তখন ট্রান্সফরমারে কী হয়, বিভবটা কমে যায়। তো এইটা ট্রান্সফরমারের সাহায্যে তাহলে আমাদের যে বাড়িতে যে কারেন্টটা আসে সেটা কিন্তু মনে রাখবে সেটা এসি আসে, ঠিক আছে। আমাদের বাড়িতে যখন কারেন্টটা আসে তখন সেটা কিন্তু এসি আসে সবারই বাড়িতে। তারপর বাড়িতে গিয়ে পরে যখন মোবাইলে চার্জ হয়, মোবাইল চার্জ হবে তখন চার্জিংয়ের সময় মোবাইলে কিন্তু ডিসি ঢোকে, এটা তোমরা মনে রাখবে। তো ট্রান্সফরমারের সাহায্যে কী করা হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে রূপান্তরিত করা যায়। আরেকটা হচ্ছে যে ট্রান্সফরমারের এসি যে আমাদের ইয়েটা আছে অল্টারনেটিভ কারেন্ট মানে পরিবর্তী প্রবাহ, সেখানে কি হয়, সেখানে শক্তিক্ষয়টা কম হয়, ডিসিতে শক্তিক্ষয় বেশি হয়। এটা কিন্তু লিখবে তোমরা, ডিসিতে শক্তিক্ষয় বেশি হয় আর এসিতে শক্তিক্ষয় কম হয়। আরেকটা কি হয়, দেখো জেনারেটার, আবারও বলছি বিয়ে বাড়িতে যখন জেনারেটার নেওয়া হয় তখন কি তৈরি করা হয়, তখন কিন্তু এসি তৈরি করা হয়, ডিসি তৈরি করা হয় না। ডিসি তৈরি করতে গেলে অনেক মানে ব্যয়বহুল, প্রচুর খরচা লেগে যাবে। তো জেনারেটার যেটা বিয়ে বাড়িতে আমরা বলি, যে বিয়ে বাড়িতে দেখি, তো ওখানে যখন কারেন্ট চলে যায় জেনারেটার নিই, তোমরা সবাই দেখেছো। তো জেনারেটারের সাহায্যে আমরা কিন্তু এসি উৎপাদনে খরচা কম হয়, যেখানে রেদার দেন জিসি উৎপাদন করতে অনেক বেশি খরচা হয়। আচ্ছা নেক্সট একটা কোশ্চেন, যে 3 পিন প্লাগ, 3 পিন প্লাগ কীরকম হয়? তোমরা নিশ্চয়ই যারা ইলেকট্রিক দোকানে গেছো, যদি না যাও তাহলে তোমরা একবার দেখে নেবে 3 পিন প্লাগ কেমন হয়। দেখবে 3টে পিন থাকে, এখানে মাঝে একটা পিন থাকে আর এখানে একটা পিন থাকে আর এখানে একটা পিন থাকে। তো এই ওপরের যে পিনটা হয়, এই পিনটা কি হয়, একটু মোটা আর একটু লম্বা হয়। কার তুলনায়? এই যে নিচের দুটো পিন আছে তার তুলনায় এই ওপরের পিনটা একটু মোটা লম্বা হয়, ওকে। আর এই যে দুটো পিন আছে এই দুটো এই ওপরের পিনটার থেকে একটু সরু হয় আর একটু ছোটও হয়। এবার দেখো তোমরা যখন টেস্টার দিয়ে টেস্ট করবে প্লাগে, তখন দেখবে একটাতে কারেন্ট যায় আর একটাতে যায় না। তো যেটাতে কারেন্ট যায় না, এটা দেখবে তোমরা যে কোনো ইলেকট্রিক দোকানে ইলেকট্রিশিয়ানকে দেখাতে বলবে, দেখবে এইরকম যে বোর্ডের পিন আছে, সেই বোর্ডের পিনগুলোতে দেখবে টেস্টার দিয়ে বলবে যে একটাতে দেখবে আলো জ্বলবে, একটাতে আলো জ্বলবে না। যেটাই জ্বলবে সেইটা হচ্ছে লাইভ তার, আর যেটা জ্বলবে না সেটা হচ্ছে নিউট্রাল। তো এই দুটো পিনের মধ্যে একটা হচ্ছে লাইভ তারের সাথে যুক্ত থাকে আর একটা নিউট্রালের সাথে যুক্ত থাকে। আর এই ওপরে যেটা থাকে সেটা আর্থিং করা থাকে, যেটা সবচেয়ে মোটা আর লম্বা হয়। এইটাই হচ্ছে 3 পিন, ঠিক আছে। তো 3 পিন প্লাগের সাথে 2 পিন প্লাগের মেন ডিফারেন্সটা কি, 3 পিন প্লাগে আর্থিং করা থাকে, যেটা 2 পিন প্লাগে থাকে না। 2 পিন প্লাগ তোমরা দেখেছো জাস্ট এইরকম হয়। তো এখানে একটা লাইভ তার থাকে, মানে যেটাতে টেস্টার দিলে আলো জ্বলবে। দেখবে তোমরা বাড়িতে মানে ইলেকট্রিশিয়ান দিয়ে দেখবে একটা এরকম ইয়ে করবে, আর একটাতে কি হচ্ছে, একটাতে কোনো কারেন্ট পাওয়া যায় না, সেটা হচ্ছে আমাদের নিউট্রাল, ওকে। এটাই হচ্ছে 3 পিনের বৈশিষ্ট্য। তো 3 পিন প্লাগ কি, 3 পিন প্লাগের কীভাবে স্ট্রাকচার তৈরি করা হয় সেটা সব তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তোমরা লিখে নাও তাড়াতাড়ি। তো নেক্সট কোশ্চেনটা দেখো, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কি, আর কোষের মধ্যে অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক বলের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 মার্কসের। তো প্রথমে দেখো তড়িৎচালক মানে কোষের অভ্যন্তরীণ রোধ কি। ধরো এখানে আমি একটা কোষ নিলাম, ওকে। এই কোষটার
এই কোষটার মধ্যে কি আছে, এখানে মানে এখানে তরল আছে, ঠিক আছে, সক্রিয় তরল বা তড়িৎচালক এর মধ্যে দিয়ে সক্রিয় তরল আছে, ঠিক আছে। এবার কি হয়, ধরো এটাকে তড়িৎচালক মানে এখানে তড়িৎ কোষ বলতে অনেকগুলো তড়িৎ কোষ মিলে একটা ব্যাটারি তৈরি হয়, একটা ব্যাটারি, এটা ভেবে নাও এটা একটা ব্যাটারি, ঠিক আছে। এবার এই ব্যাটারিটাকে যখন তুমি কোনো একটা বর্তনীতে কানেক্ট করছো, ঠিক আছে, তখন এই ব্যাটারি থেকে তো এরকম কারেন্ট আসছে, এবার এখান দিয়ে যখন কারেন্টটা পাস করছে, ওকে, তখন কি হয়, এই যে আমাদের লিকুইডটা আছে মানে যে তরলটা আছে, ঠিক আছে, যেটাকে আমরা বলছি সক্রিয় তরল, এই সক্রিয় তরলটা কি হচ্ছে, এই কারেন্টটাকে যেতে বাধা দিচ্ছে, এই কারেন্টটাকে কিন্তু এর মধ্যে ফ্লো হতে বাধা দিচ্ছে। সেই যে বাধাটা হচ্ছে, এই তো বাধাটাকেই বলছে এই তড়িৎ কোষটার অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ কেন বলা হচ্ছে, কারণ এটা ভেতরেই তৈরি হচ্ছে। দেখো এই ওয়্যারে যখন যাচ্ছে, এই তার দিয়ে যখন কারেন্টটা পাস করছে, তখন কিন্তু এই তারটা একটা রোধ দিচ্ছে, সেটা হলো এক্সটার্নাল রোধ, যেটাকে আমরা বলি বাহ্যিক রোধ। এই তারটার জন্য যে রোধটা হচ্ছে, ঠিক আছে, মানে তারটা কারেন্টটাকে যেতে বাধা দিচ্ছে, তার জন্য যে রোধটা তৈরি হচ্ছে সেটাকে বলে বাহ্যিক রোধ। কিন্তু এই ব্যাটারিটার ভেতর দিয়ে যখন কারেন্টটা পাস করছে, তখন এইটা বা তড়িৎ কোষ বলবে, ব্যাটারি না বলে তড়িৎ কোষটার মধ্যে দিয়ে যখন যাচ্ছে, তখন এই লিকুইডটা কি হচ্ছে, ওই কারেন্টটাকে যেতে বাধা দিচ্ছে। তো তখন যে মানে রোধটা তৈরি হয় সেইটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ, সেটাকে আমরা বলি আর। তো দেখো তাহলে এইটা একটা বদ্ধ বর্তনী, তো বদ্ধ বর্তনীতে যখন কোনো তড়িৎ কোষে তড়িৎ প্রবাহ পাঠায়, তখন তড়িৎ কোষের মধ্যে তড়িৎ প্রবাহ হয়, অবশ্যই তড়িৎ কোষের মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই কোষের তড়িৎদ্বার দুটির মাঝে, এই যে তড়িৎদ্বার দুটো আছে এই দুটো, এর মাঝে যে সক্রিয় তরলটা থাকে, সেই সক্রিয় তরল এই তড়িৎ প্রবাহকে বাধা দেয়, এই বাধাটাকেই বলে অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে। তো অভ্যন্তরীণ রোধটাকে আমরা কী দিয়ে ডিফাইন করলাম, স্মল আর দিয়ে। এবার দেখো আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো যে এই স্মল আরের সাথে তোমার তড়িৎচালক বলের মধ্যে কি সম্পর্ক হয়। তো দেখো এইটা আমাদের তড়িৎ কোষ নিয়েছি এখানটায়, ওকে, সেই তড়িৎ কোষের মধ্যে অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। এবার দেখো এখান দিয়ে কারেন্ট ফ্লো করছে আই, এবারে এই পরিবাহীটার যে রোধটা সেটা হচ্ছে আর। এবারে এখানে আমি একটা পয়েন্ট নিয়েছি, এখানে একটা পয়েন্ট নিয়েছি, এই পয়েন্টের পোটেনশিয়াল ভিএ, এই পয়েন্টের পোটেনশিয়াল ভিবি, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু ভি, ওকে, তার মানে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি, ওকে। এবার এখানে যদি কারেন্ট যায় আই, তাহলে ওহমের সূত্র অনুযায়ী এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যা হবে, সে দ্যাট ইজ ভিএ মাইনাস ভিবি, দ্যাট ইজ ভি ইকুয়াল টু কী হবে, আই ইন্টু আর। এটা তো ওহমস ল থেকে পাচ্ছি। এবার সেম কারেন্টটা এখান দিয়ে ঘুরে আসছে, এখান থেকে ঘুরে এসে এই তড়িৎচালক বলটা, তড়িৎচালক কোষটার মধ্যে দিয়ে যখন যাচ্ছে, তখন এখানে একে কিন্তু এই অভ্যন্তরীণ রোধটাকেও পেরিয়ে যেতে হচ্ছে। তার মানে এখানেও একটা তোমার অটোমেটিক একটা পোটেনশিয়াল তৈরি হচ্ছে, যে পোটেনশিয়ালটাকে বা বিভবটাকে আমি যদি ধরি ভি ড্যাশ, সেটা সমান কত হবে, সেটা সমান আই ইন্টু স্মল আর। এবার এই বিভবটা আর এই বিভবটা কে যোগাচ্ছে, সেই দুটোই যোগাচ্ছে কিন্তু এই তড়িৎচালক বলটা। মানে এই যে বিভবটা এখানটায় যে বিভবটা তৈরি হচ্ছে, আর এই অভ্যন্তরীণ যে বিভবটা তৈরি হচ্ছে, সেই অভ্যন্তরীণ বিভবটা তৈরি করছে কে, এই তড়িৎচালক বল। তাহলে আমি কি লিখতে পারি, যে ই সমান কত, আই আর প্লাস আই ইন্টু স্মল আর। দেখতে পাচ্ছ তোমরা, আই আর প্লাস আই ইন্টু স্মল আর। তাহলে এখান থেকে দুটো থেকে আই কমন নিয়ে নাও, ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাহলে আই সমান কত হয়ে যাচ্ছে, ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এই যে এইটাই হচ্ছে সম্পর্ক, অভ্যন্তরীণ রোধ আর হচ্ছে তড়িৎচালক কোষের মধ্যে সম্পর্ক। তো এখান থেকে দেখো একটা জিনিস, দেখো এই যে আই আর টার্মটা আসছে, তোমরা এখান থেকে একটা জিনিস ভালো করে ভেবে দেখো, এই যে এখানটায় লেখা হয়ে গেছে, এটা না লেখা হলে পজ করে লিখে নেবে। এখানটায় দেখো এর তড়িৎচালক বল ই, যদি এর অভ্যন্তরীণ রোধ না থাকতো, ভালো করে বোঝো, অভ্যন্তরীণ রোধের জন্য পোটেনশিয়াল কিন্তু তৈরি হচ্ছে আই ইন্টু স্মল আর। তাহলে আমি লিখছি ই, তাহলে আমাদের এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়ালটা পাওয়া যাচ্ছে সেটা ভি, তাহলে আমরা লিখছি ই মাইনাস আই আর ইকুয়াল টু ভি, দ্যাট ইজ ভি মানে হচ্ছে আই কিন্তু ক্যাপিটাল আর, ঠিক আছে। এবার আমাদের কোনটা দরকার, আমাদের তো এই জিনিসটা দরকার, আমাদের এই জিনিসটা দরকার, মানে আমরা বাইরের এই পোটেনশিয়ালটা আমাদের দরকার, ব্যাটারির ভেতরের কি অভ্যন্তরীণ রোধের জন্য কি পরিমাণ পোটেনশিয়াল বা তড়িৎ বিভব খরচা আছে সেটা আমাদের দরকার নেই, দরকার আমাদের হচ্ছে এই ভিটা। এবার দেখো যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে যদি অভ্যন্তরীণ রোধ যদি শূন্য হয়ে যায় আর যদি জিরো হয়ে যায়, তাহলে তখন এই টার্মটা জিরো হয়ে যাবে, এই টার্মটা পুরো শূন্য হয়ে যাবে। মানে তখন কি পাবে, তখন ই সমান ভি পাবে, মানে যতটা এই ব্যাটারিটার পোটেনশিয়াল বা তড়িৎচালক কোষটা যতটা মানে ইয়ে ছিল, তড়িৎচালক বল ছিল, সেই বলটাই কিন্তু আমরা বাইরে ইউজ করতে পারবো, সেই তড়িৎচালক বলটা যেটা ছিল সেটাই বাইরে ইউজ করতে পারবো। কিন্তু যেহেতু এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স চলে এসছে, তার জন্য দেখো আমরা যে
যে পোটেনশিয়ালটা বা যে বিভবটা ব্যবহার করছি সেটা দেখো ই থেকে আয়ার কমে যাচ্ছে, আয়ার কমে যাচ্ছে। ওকে, তো এই আয়ারটাকে বলা হয় কি, এই আয়ারটা কি হচ্ছে, এই পোটেনশিয়ালটাকে কমিয়ে দিচ্ছে আর এটা নষ্ট করে দিচ্ছে, মানে এই পোটেনশিয়ালটাকে আয়ার পরিমাণ কমিয়ে দিচ্ছে, মানে এই ই তড়িৎচালক বলটাকে আয়ার তাকে কমিয়ে দিচ্ছে। তার জন্য আমরা ভি সমান পাচ্ছি ই মাইনাস আয়ার। এই জন্য এই আয়ারটাকে বলা হয় লস্ট ভোল্ট। ঠিক আছে, এটা মনে রাখবে, লস্ট ভোল্ট। তো লস্ট ভোল্টের যদি সংজ্ঞার আকারে লিখতে হয় তাহলে কিভাবে লিখবে সেটা তোমরা দেখো। তাহলে দেখো তোমরা যে সংজ্ঞাটা লিখবে লস্ট ভোল্টের, সেটা তোমরা মনে রাখবে যে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধের জন্য তড়িৎ কোষের যে তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বল আয়ার পরিমাণ কমে যাচ্ছে বা এই পরিমাণ কমে যাচ্ছে। তো এই জন্য এই আয়ার যে আমরা ইয়েটা পাচ্ছি, বিভবটা পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট। ঠিক আছে, তো আপাতত আমি তোমাদের চলতড়িৎ চ্যাপ্টারে কি কি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। ওকে, আশা করছি তোমরা যদি এই কোশ্চেনগুলো কেউ ভালোভাবে করো, তোমরা অবশ্যই খাতায় লিখবে, কিন্তু কোশ্চেনগুলো খাতায় লিখবে। আর এইখানে শুধু 2 নাম্বার বা 3 নাম্বার নয়, আমি পুরো ডিসকাস করে দিলাম, চ্যাপ্টারটা পুরো করে দিয়েছি। তো তোমরা খাতায় লেখার চেষ্টা করবে, এর মধ্যে যা যা শর্ট কোশ্চেন বলেছি সেটাও লেখার চেষ্টা করবে। ওকে, লিখে পরে ওটা তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো বাড়িতে। খুবই ইজি, মনে রাখা খুবই ইজি। তোমরা চেষ্টা করো, তোমরা অবশ্যই মানে অ্যাবাভ দ্য 90% তোমরা মার্কস পাবে যদি তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। আর আমি একদম পুরো যতগুলো 8টা চ্যাপ্টার আছে, সেই 8টা চ্যাপ্টার থেকে মোটামুটি কিছু সাজেস্টিভ আমি কিছু নিউমেরিক্যালস দেবো। ঠিক আছে, সেই নিউমেরিক্যালসগুলো একবারই দেবো, মানে আর কি তোমার ওই নিউমেরিক্যালস বলতে মানে যেখানে অঙ্ক করতে হবে আর কি, ভৌতবিজ্ঞানের অঙ্ক, সেটা পুরো আমি একটা সেট বানিয়ে দেবো তোমাদের, একটা ভিডিওতে থাকবে। আর এমসিকিউ থাকবে একটা ভিডিও, আর 1 নাম্বার থাকবে একটা ভিডিও। এখন আজকে আমি কি করলাম না, চলতড়িৎ চ্যাপ্টারে এটা তোমরা লিখে খাতা বানাবে, খাতা বানিয়ে সবাই লিখবে এই চলতড়িৎ চ্যাপ্টারে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে সবই কোশ্চেন ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে শিওর 100%। তো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তো আজকে আমি চলতড়িৎটা করলাম, নেক্সট দিন আমি তোমাদের আলোটা করব, কারণ চলতড়িৎ থেকে 17 মার্কস আসবে, আলো থেকেও 17 মার্কস আসবে। তো প্রথমে ওই জন্য চলতড়িৎ, তারপরে আলো, তারপর বাকি চ্যাপ্টারগুলো করব। আবারও বলছি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত মানে মাধ্যমিকের পড়াশোনা শুরু করোনি তারা অবশ্যই শুরু করো। আমি এইটুকু বলতে পারি যে তোমরা যদি এই 1 মাস চ্যানেলটা ফলো করো, তোমাদের খুবই সুবিধা হবে। ঠিক আছে, ভালো করে পড়তে থাকো, ভালো থাকো। এখন এমনিতেই কোভিড সিচুয়েশন চলছে, একটু সাবধানে থাকো সবাই। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর নেক্সট ভিডিওতে তাহলে দেখা হচ্ছে। ওকে, সি ইউ এগেন।